আচ্ছা তাহলে অন্য কিছু নিয়ে নাও। হ্যালো, গুড মর্নিং, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমিও শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা সারফেস কেমিস্ট্রি পড়াচ্ছিলাম আগের ক্লাসে, খানিকটা পড়িয়েছিলাম। আরেকবার একটু আমরা দেখিয়ে দিই আমরা কি পড়িয়েছিলাম আগের ক্লাসে। সারফেস কেমিস্ট্রি লেকচার নাম্বার 1 ছিল। সেখানে আমরা ইন্টারফেস বা সারফেস বলতে কি বোঝায় সেটার কথা বলেছি। গ্যাস গ্যাস সারফেস শুধু হয় না, বাকি সবকিছুই সারফেস হতে পারে, এই কথাও বলেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে সারফেসে কেন আনব্যালেন্সড ফোর্স থাকে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, যে সারফেসের মলিকিউলগুলোর উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হয়, যেটা বাল্ক মলিকিউলের ক্ষেত্রে হয় না। তারপরে অ্যাডজর্পশন ফেনোমেননটা নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাডজর্পশন কাকে বলে, অ্যাডজর্পশন কত রকম টাইপের হয়, অ্যাডজর্পশন টাইপস, এবং অ্যাডজর্বেন্ট আর অ্যাডজর্বেট বলতে কি বোঝায় সেটার কথাও বলেছিলাম। তারপরে আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পলস অফ অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন অ্যাবজর্পশনের মধ্যে ডিফারেন্স, অ্যাডজর্পশন কি জিনিস আর অ্যাবজর্পশন কি জিনিস তার মধ্যে ডিফারেন্স নিয়ে আলোচনা করেছিলাম। অনেকগুলো ডিফারেন্সের কথা বলেছিলাম। অ্যাডজর্পশনের কারণ বলেছিলাম যে কেন অ্যাডজর্পশন হয়, আনব্যালেন্সড আনস্টেবল মোর এনার্জি। তারপরে চলে এসেছিলাম কিছু কমন অ্যাডজর্বেন্টের নাম, কমন এক্সাম্পল কিছু। অ্যাডজর্পশন অ্যাবজর্পশন একসাথে হলে তাকে কি বলে, ডিজর্পশন কাকে বলে। তারপরে আমরা থার্মোডাইনামিক্স অফ অ্যাডজর্পশন নিয়ে আলোচনা করেছি। ডেল্টা এইচ, ডেল্টা এস, ডেল্টা জি এর ভ্যালু কি হয়, সবগুলোই নেগেটিভ হয়, সেটা বলেছিলাম। এবং তারপরে আমরা সলিডের ওপরে গ্যাসের যে অ্যাডজর্পশন, সেই পার্টিকুলার টাইপের অ্যাডজর্পশনে কত রকম টাইপ হতে পারে, ফিজিজর্পশন এবং কেমিজর্পশন, সেটার কথা বলেছিলাম। ফিজিজর্পশন কেমিজর্পশনের, ফিজিজর্পশনে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, কেমিজর্পশনে কেমিক্যাল বন্ড থাকে, সব কথা বলেছিলাম। এবং কেমিজর্পশন কি পরিস্থিতিতে হয়, কন্ডিশনে হয়, সেটার কথা বলেছিলাম। আরো সামান্য একটু কন্ডিশনের কথা বলেছিলাম, সেটা আবার রিপিট করছি, সামান্য ছোটখাটো জিনিস। লাস্টের দিকে যেটা আগের দিককার পড়িয়েছিলাম, সবসময় আমি শেষের দিকে যেটা সেটা একবার রিপিট করি, তো সেটার কথা আরেকবার বলছি। তো সারফেস কেমিস্ট্রি আজকে লেকচার নাম্বার 2। তো একটা জিনিস দেখ, যে অ্যাডজর্পশন বলে যে ফেনোমেনাটা, সেটা কিন্তু
অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে, সেগুলো চেঞ্জ করলে অ্যাডজর্পশনটাও চেঞ্জ হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ যে কোনো ফেনোমেনয় কিন্তু বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টর কিন্তু সবসময় কোনো একটা ফেনোমেনাকে কন্ট্রোল করে। অ্যাডজর্পশনও একটা এমন একটা ফেনোমেনা যে সেখানে টেম্পারেচার, প্রেসার, অ্যাডজর্বেন্ট, কনসেন্ট্রেশন, নানান রকমের ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো উপরে বেস করে সারফেস কেমিস্ট্রিটাকে, অ্যাডজর্পশনটাকে আমরা এক্সপ্লেন করব। তো এরকম আগের দিনকার বলেছিলাম যে এরকম আমাদের কাছে অ্যাডজর্পশনের এই ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলো যার উপরে ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করে, সেরকম প্রায় 7টা ফ্যাক্টর রয়েছে, আইডেন্টিফাই করেছি। এটাই ম্যাক্সিমাম, যতগুলো যেখান থেকে পাওয়া গেছে সবগুলো মিলিয়েই আর কি এরকম 7টা ফ্যাক্টর পাওয়া গেছে। যে ফ্যাক্টরগুলো হচ্ছে specificity of the adsorbent, nature of the adsorbent, reversibility of the process, enthalpy of adsorption, activation energy, layers of adsorption, and surface area of the adsorbent. এই বিষয়গুলো কি সেগুলো আমরা ডিটেলে আসছি। প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে আমাদের কাছে দু রকমের এখানে দুটো পার্ট রয়েছে। একটা ধর হচ্ছে এরকম একটা, এটা হচ্ছে অ্যাডসর্বেন্ট, আর যেগুলো এর গায়ে এসে আটকাবে সেটা হচ্ছে কি অ্যাডসর্বেট। একটা হচ্ছে অ্যাডসর্বেন্ট, একটা হচ্ছে অ্যাডসর্বেট। স্পেসিফিসিটি বলতে কি বোঝায় না, আমি কি এই দুটো যা খুশি নিতে পারি? আমি কথার কথা বলছি যে ধর আমি কথার কথা বলছি যে আমি ধর এখানে ধর আমি একটা চারকোল নিলাম, তার উপরে ধর এখানে আমি চারকোল নিয়েছি, তার উপরে চারকোলের উপরে ধর নাইট্রোজেন গ্যাস অ্যাডসর্ব হচ্ছে। আবার এখানে অন্য একটা গ্যাস নিয়েছি, ধর এরকম একটা গ্যাস নিলাম, কার্বন ডাই অক্সাইড, কিন্তু ওটা চারকোলই আছে, এটা চারকোলই আছে। তো আমি চারকোলটা একই নিলাম, কিন্তু নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড চেঞ্জ করলাম। এরকম কি চেঞ্জ করা যায়, বা চারকোলটাকেও চেঞ্জ করতে হবে, অন্য কিছু নিতে হবে? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমত একটা জিনিস বোঝার চেষ্টা কর যে ফিজিস অপশন, আগের দিনকার বলেছিলাম যে ফিজিস অপশন কি ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স থাকে ফিজিস অপশনে? ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স। ফিজিস অপশনে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স থাকে। ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স ইউনিভার্সাল, মানে সকলের সাথে সকলের হবে। সে কি চারকোল আর নাইট্রোজেন আছে, চারকোল কার্বন ডাই অক্সাইড আছে, চারকোল কার্বন আছে, এসব বোঝে না। ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স সকলের সাথে সকলেরই হয়। তাই যখন আমি ফিজিস অপশনের কথা বলবো তখন সেখানে কোনো স্পেসিফিক ব্যাপার থাকবে না, যে কারোর সাথে যে কারোর অ্যাডসর্পশন হতেই থাকবে, এবং সেই ধরনের অ্যাডসর্পশনটাকে আমরা ফিজিস অপশনের মধ্যে কনসিডার করবো, কোনো স্পেসিফিক ব্যাপার থাকবে না। তো দেখ, আমরা সেই জন্য স্পেসিফিসিটি ব্যাপারটার মধ্যে যে বিষয়টা নিয়ে চিন্তা করছি সেটা হচ্ছে যে আমি একটা অ্যাডসর্বেন্ট রেখেছি, উপরে অনেক রকমের লাল, নীল, সবুজ, হ্যানা ত্যানা অনেক রকমের গ্যাস তুই দেখতে পাচ্ছিস, এখানে অনেক রকমের গ্যাস তুই দেখতে পাচ্ছিস। এটা একটা, এটা আর একটা,
এটা আরেকটা, বিভিন্ন রকমের, একটা ধর অক্সিজেন, একটা ধর নাইট্রোজেন, একটা ধর কার্বন ডাইঅক্সাইড, একটা ধর মিথেন, একটা ধর নাইট্রাস অক্সাইড, একটা ধর কার্বন মনোক্সাইড, হোয়াট এভার মাইট বি। কিন্তু এটা ধর একটা সিলিকা জেল, সিলিকা জেল। তো আমি বলতে চাইছি যে ফিজিক্স অপশন হলে এখানে কোনো ব্যাপার নেই, সকলের সাথেই সকলের অ্যাট্রাকশন হবে, এ সবাই এই গায়েতে আটকাবে। যে কোনো গ্যাসই একটা সলিড অ্যাডসরবেন্টের গায়েতে আটকে যাবে, এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্সটা সকলের সাথে সকলের মধ্যেই হয়। এখন বক্তব্যটা হচ্ছে যে তার মানে ফিজিক্যাল অ্যাডসর্পশন কিন্তু কোনো স্পেসিফিক নিয়ম মানে না, সব ক্ষেত্রেই হয়। কিন্তু যখন কেমিক্যাল অ্যাডসর্পশন হচ্ছে, এখানে দেখ কেমিক্যাল অ্যাডসর্পশন হচ্ছে, কেমিক্যাল অ্যাডসর্পশনে কি হয়? কেমিক্যাল অ্যাডসর্পশনে কি হয় বল? আমি আগের দিনকার বলেছি কেমিক্যাল অ্যাডসর্পশনে কি হয় না, একটা কেমিক্যাল বন্ড হয়, কেমিক্যাল বন্ড ফর্মেশন হয়। এটা যদি অ্যাডসর্বেন্ট হয়, এর সাথে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে। তো এটা প্যালাডিয়াম, এটা প্যালাডিয়াম, তো এর ওপরে ধর হাইড্রোজেন, হাইড্রোজেন আটকাচ্ছে, তো প্যালাডিয়ামের ওপরেই হাইড্রোজেন আটকাবে। তুই যদি এখন প্যালাডিয়ামের জায়গায় এখানে তুই কার্বন রাখিস, তাহলে কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেনের কোনো এরকম ধরনের বন্ড হয় না, এরকম অ্যাডসর্পশনে এরকম ধরনের কোনো বন্ড হতে পারবে না। তো আমি যে কথাটা তোকে বলছি সেটা হচ্ছে যে কেমিজ অপশনের সময়, কেমিজ অপশন যখন হবে, এই যে কেমিজ অপশন যখন হচ্ছে, তখন কিন্তু সেখানে বন্ড যেহেতু করছে, যেখানে বন্ড হচ্ছে, সেই জন্যে হাইলি স্পেসিফিক টু কেমিক্যাল বন্ডস বিটুইন অ্যাডসর্বেন্ট অ্যান্ড অ্যাডসর্বেট। এটা কিন্তু ভীষণ স্পেসিফিক, তুমি যা খুশি তাই নিলে হবেই না। প্যালাডিয়াম তার সাথেই হাইড্রোজেন নিতে হবে, বা প্লাটিনাম তার সাথেই হাইড্রোজেন নিতে হবে, চারকোল যদি নাও তার সাথে অক্সিজেন আসবে। তো ব্যাপারটা খুবই সিম্পল, ইজি ব্যাপার, যে তুমি যা খুশি তাই নিতে পারো কি পারো না। ফিজিক্স অপশনে তুমি অ্যাডসর্বেন্ট এবং অ্যাডসর্বেন্ট যা খুশি নিতে পারো, কারণ ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স ইজ স্পেসিফিক নয়, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স ইজ ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি? সকলের জন্য, সকলের জন্য, সার্বজনীন। যখন দুর্গা পুজো কালী পুজো হয় তখন কি বলে? সার্বজনীন দুর্গোৎসব, মানে কি? ইউনিভার্সাল দুর্গোৎসব। এক মিনিট দাঁড়া, এক মিনিট।
তো যে কথা বলছিলাম যে কেমিজ অপশনের সময় কিন্তু যে কোনো ক্ষেত্রে কেমিজ অপশন হবে না। কেমিজ অপশনটা স্পেসিফিক। তো স্পেসিফিসিটি অফ দ্য অ্যাডসরবেন্ট, তাতে বোঝা গেল যে ফিজিক্স অপশনের সময় যে কোনো অ্যাডসরবেন্ট নেওয়া যেতে পারে, কিন্তু কেমিজ অপশনের সময় স্পেসিফিক অ্যাডসরবেন্টই নিতে হবে। এবারে দেখ অ্যাডসরবেটটা কেমন হবে। মানে নিচের অংশটা তো বললাম, যার উপরে আটকাবে সেটা তো বললাম, তাহলে ওর যেটা আটকাচ্ছে সেটা কেমন হবে। ধর তিনটে গ্যাস নেওয়া হয়েছে, এ বি সি, তিনটে গ্যাস আমরা নিয়েছি। তো এই তিনটে গ্যাস এরা তো ধর একই রকম ভাবে অ্যাডসর্পশন হবে না, আলাদা আলাদা গ্যাস রয়েছে। তো ধরা যাক সি গ্যাসটা দেখ খুব ভালো অ্যাডসর্পশন হচ্ছে, বি গ্যাসটা অত ভালো হচ্ছে না, এ গ্যাসটা তো খুবই বাজে অবস্থা। তো এখন এই এ বি সি গ্যাস, বিভিন্ন রকমের আমি গ্যাস নিয়েছি। ধর একটা সালফার ডাইঅক্সাইড নিয়েছি, এই গ্যাসটা ধর সালফার ডাইঅক্সাইড, টেম্পারেচারটা ফিক্স রেখেছি, এই গ্যাসটা ধর সালফার ডাইঅক্সাইড। তো 380 সিসি একটা 1 কেজি চারকোলের উপরে আটকাচ্ছে, সেখানে মিথেন 16.2 সিসি আটকাচ্ছে, সেখানে হাইড্রোজেন 4.5 সিসি আটকাচ্ছে। তো তুই পরিষ্কার দেখতে পাচ্ছিস, বুঝতে পারছিস যে সালফার ডাইঅক্সাইড সেটা এই অনেক বেশি আটকাচ্ছে, যেখানে মিথেন সেটা কিন্তু অনেক কম আটকাচ্ছে, এবং হাইড্রোজেনও আরো অনেক কম আটকাচ্ছে। তো এই বিষয়টা কিসের উপর ডিপেন্ড করে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা ক্রিটিক্যাল টেম্পারেচার হয়। ক্রিটিক্যাল টেম্পারেচার মানে কি? যে টেম্পারেচারে না নিয়ে গেলে গ্যাসকে লিকুইফাই করা যাবে না, লিকুইডে কনভার্ট করা যাবে না। তো সালফার ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার কত না? ক্রিটিক্যাল টেম্পারেচারের বিষয়টা একটা ডেফিনিট ভ্যালু থাকে ক্রিটিক্যাল টেম্পারেচার। যার যত ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি হয় তত সেই গ্যাসটা ভালো অ্যাডসর্পশন হয়। Extent of adsorption is directly proportional to the critical temperature. Extent of adsorption is directly proportional to the critical temperature. আজকে সালফার ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার কত না? 430। এর কত? 190। এর কত? 43। তো ক্রিটিক্যাল টেম্পারেচার 430, 190 আর 43। তো ক্রিটিক্যাল টেম্পারেচার আস্তে আস্তে কমছে। ক্রিটিক্যাল টেম্পারেচার কমা মানে অটোমেটিক্যালি তার কি অ্যাট্রাকটিভ ফোর্সও কমে যাওয়া। অ্যাট্রাকটিভ ফোর্স কমে যাওয়া মানে সেটার অ্যাডসর্পশনটা কম হবে, সেখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটা কম আছে। তো দেখ যে আমরা এই তিনটে গ্যাসকে নিয়ে যদি আমরা দেখি, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো দেখ এখানে লেখা রয়েছে। ইজিলি লিকুইফায়েবল গ্যাস মানে যাদেরকে সহজে লিকুইড করা যায়, হ্যাভ হাই টেন্ডেন্সি টু বিকাম লিকুইড, তাদের লিকুইড হওয়ার টেন্ডেন্সি বেশি। মানে কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি আছে। যাদেরকে সহজে লিকুইড করা যায় তাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি আছে, এবং তারাই ইজিলি লিকুইফায়েবল গ্যাসেস আর অ্যাডসর্বড গ্রেটার এক্সটেন্ট। সালফার ডাইঅক্সাইডকে সহজে লিকুইড করা যায় মানে সালফার ডাইঅক্সাইড অনেক ভালো অ্যাডসর্বড হবে, কার্বন মিথেন অত ভালো হবে না, হাইড্রোজেনও অত ভালো হবে না। তাহলে হায়ার দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ দ্য গ্যাস, more easily it will be liquefied and hence adsorbed to greater extent. তাহলে যে গ্যাসগুলো তাড়াতাড়ি লিকুইড এ কনভার্টেড হয় মানে ক্রিটিক্যাল টেম্পারেচার হাই, তারাই সহজে অ্যাডসর্পশনটা হবে। আমরা এরকম কয়েকটা গ্যাসের ক্ষেত্রে ভ্যালু দিচ্ছি। দেখ যে ক্রিটিক্যাল টেম্পারেচারটা যার কম সে ভালো অ্যাডসর্পশন হচ্ছে না,
দেখ ক্রিটিক্যাল টেম্পারেচার এদিক থেকে এদিকে ডিক্রিজ করছে, 430, 406, 304, 190, 134, 126, 33। তাহলে আস্তে আস্তে ক্রিটিক্যাল টেম্পারেচার ভ্যালু ডিক্রিজ করছে। এজ অফ লিকুইফ্যাকশন ডিক্রিজেস, লিকুইফ্যাকশন হওয়ার টেন্ডেন্সিও কমছে এবং অ্যাডজর্পশনও কি হচ্ছে, ডিক্রিজ করছে। তো স্বাভাবিক ব্যাপার, ইজি ব্যাপার যে ক্রিটিক্যাল টেম্পারেচার যত ডিক্রিজ করবে ততই কিন্তু অ্যাডজর্পশনও তার কমে যাবে, অ্যাডজর্পশনও ডিক্রিজ করতে থাকবে। আমাদের যদি অর্ডার সাজাতে বলে যে অর্ডার সাজাও, তাহলে এরকম ভাবে ব্যাপারটা তুই দেখবি যে ক্রিটিক্যাল টেম্পারেচার যা লো তার অ্যাডজর্পশনও অটোমেটিক্যালি লো হবে। তো যাকে এই ব্যাপারটা আমি তোকে বললাম। এবারে চল আরো একটা বিষয় নিয়ে আলোচনা করি, কি রিভার্সিবিলিটি অফ দ্য প্রসেস। রিভার্সিবিলিটি অফ দ্য প্রসেস মানে কি? মানে এই প্রসেস কি রিভার্সিবল নাকি রিভার্সিবল নয়। আমি একটা জিনিস তোকে বলছি যে ধর সলিডের ওপরে গ্যাসের অ্যাডজর্পশন হচ্ছে, এটা সলিডের ওপরে গ্যাসের অ্যাডজর্পশন হচ্ছে। এই প্রসেস সবসময় কি এক্সোথার্মিক, মানে হিট বেরোয়। অ্যাডজর্পশন সবসময় কি এক্সোথার্মিক, যেখানে হিট বেরোয়। তো আমি যদি বলি যে এখানে দু রকমের প্রসেসই চলছে, অ্যাডজর্পশনও হচ্ছে, তার এক মিনিট, অ্যাডজর্পশনও হচ্ছে, ডিসঅর্পশনও হচ্ছে, মানে আটকাচ্ছে বেরোচ্ছে, দুটো জিনিসই একসাথেই হচ্ছে, ইকুইলিব্রিয়ামে আছে, এদিকেও হচ্ছে ওদিকেও হচ্ছে। তো কি কন্ডিশনে অ্যাডজর্পশনটা ভালো হবে, কি কন্ডিশনে ডিসঅর্পশনটা ভালো হবে, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। যদি তুই ভাবিস যে একটা প্রসেস চলছে, সেখানে দুটো জিনিস একই সাথেই হতে পারে, অ্যাডজর্পশনও হতে পারে, ডিসঅর্পশনও হতে পারে। আমি তোকে জাস্ট একটা কথা বলছি, ধর তো যদি এর গায়েতে অ্যাডজর্পশন হচ্ছে, আবার এখান থেকে বেরিয়েও যাচ্ছে, ডিসঅর্পশন হচ্ছে, অ্যাডজর্পশন হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে, মানে ডিসঅর্পশন হচ্ছে। দুটো একই সাথে হচ্ছে। যদি মনে হয়, যদি এরকম সিচুয়েশন হয় যে অ্যাডজর্পশন হচ্ছে, রিভার্সিবল মানে দুদিকটাই ভাবতে হবে। রিভার্সিবল মানে একদিকের কথাটা ভেবে লাভ নেই, দুদিকের কথাটাই ভাবতে হবে। তো অ্যাডজর্পশন ডিসঅর্পশন যদি দুটোই যদি একসাথে হয়, তাহলে আমি প্রথম কন্ডিশন যেটা বলবো, ধর সলিড প্লাস গ্যাস রয়েছে, তো সেখান থেকে সলিড গ্যাস প্লাস হিট বেরোচ্ছে। তো এদিক থেকে এদিকে গেলে অ্যাডজর্পশন, আর এদিক থেকে এদিকে এলে ডিসঅর্পশন। তুই এবারে টেম্পারেচার যদি বাড়িয়ে দিস, টেম্পারেচার যদি তুই ইনক্রিজ করাস, তাহলে কি হবে? তাহলে কিন্তু উল্টো দিকে আসবে, অ্যাডজর্ব গ্যাসটা বেরিয়ে চলে যাবে। টেম্পারেচার বাড়ালে ডিসঅর্পশন হবে, টেম্পারেচার বাড়ালে ডিসঅর্পশন। কিন্তু টেম্পারেচার যদি কমিয়ে দিস, তাহলে ও আরো টেম্পারেচার বাড়াতে চাইবে, হিটটা বাড়াতে চাইবে, তখন কি হবে? অ্যাডজর্পশন। টেম্পারেচার বাড়ালে ডিসঅর্পশন। স্যার এই জায়গাটা আরেকবার বলতে বেরিয়ে গেছে। শুনতে পাচ্ছি না, আমি কথাটা শুনতে পাচ্ছি না।
কি বলছিস? রিভার্সিবল প্রসেসটা আরেকবার বলবেন? আমি 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 বল আমি বলছি যে একটা সলিড তার গায়েতে গ্যাস অ্যাবজর্বড হচ্ছে, তো সলিডের উপরে গ্যাসটা আটকে গেল, প্লাস এখানে হিট বেরোয়। তো এইটা ফরওয়ার্ড দিকে এটা যেটা হয় এটাকে বলে কি? অ্যাডজর্পশন। কিন্তু যদি উল্টো দিকে আসে, এদিকটা আসে, তাকে বলে কি? ডিজর্পশন। উল্টো দিকে এলে তাকে বলে ডিজর্পশন। এখন এই অ্যাডজর্পশন আর ডিজর্পশন আমি জানতে চাইছি যে এই যে রিভার্সিবল প্রসেস, সামনের দিকে গেলে অ্যাডজর্পশন, উল্টো দিকে এলে ডিজর্পশন, সেটা টেম্পারেচার প্রেসার কি করলে, টেম্পারেচার প্রেসার কেমন কেমন রাখলে অ্যাডজর্পশন বেশি করে হবে না ডিজর্পশন বেশি করে হবে? তুই দেখ যে আমি তোকে যে কথাটা বলছি সেটা তুই ভালো করে শোন। সেখানে দেখ যে আমি 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 একটা ধর এরকম একটা সিচুয়েশন রাখছি যেখানে আমি ধর এরকম একটা টেবিল বানাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এরকম একটা টেবিল বানিয়ে, আচ্ছা, তো আমি কি করব না, আমি 4 রকমের কাজ করব। টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার কমাবো, প্রেসার বাড়াবো, প্রেসার কমাবো। প্রথমে আমি টেম্পারেচার বাড়াচ্ছি, এটা কিন্তু লিখে নিবি সবাই, এটা কিন্তু তোর ওখানে নেই, এটা কিন্তু টেম্পোরারি ফোল্ডার, এটা পিডিএফেও যাবে না। এটা আমার এক্ষুনি মনে হলো এভাবে বোঝানোর দরকার, তো এগুলো কোনো আগে থেকে ঠিক করা যায় না, এগুলো টাইমিং আমরা একটা তৈরি করে দিয়ে দিচ্ছি, এটা লিখে নে। তো দেখ এই প্রসেসটায় সামনের দিকে কি হচ্ছে না, হিট বেরোচ্ছে, হিট লিবারেটেড হচ্ছে। তো তাহলে টেম্পারেচার বাড়ালে ও আরো হিট বাড়াতে চাইবে না, লি সার্কুলার্সের প্রিন্সিপাল, ও কমাতে চাইবে। তাহলে কি হবে না, উল্টো দিকে যাবে, মানে কি? টেম্পারেচার বাড়ালে ডিজর্পশন হবে। টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে ডিজর্পশন হবে ওখানে, মানে অ্যাবজর্বড গ্যাস বেরিয়ে চলে যাবে, উল্টো দিকের প্রসেস হয়ে যাবে। মানে কোন দিকে যাবে? এই দিকে যাবে, প্রসেসটা বাঁ দিকে যাবে, মানে সলিড গ্যাস থেকে সলিড আলাদা করে গ্যাস হয়ে যাবে। কিন্তু যদি টেম্পারেচার কমাস তাহলে সোজা দিকে যাবে, অ্যাডজর্পশন হবে, মানে রিঅ্যাকশনটা সামনের দিকে যাবে, ফরওয়ার্ড হবে। ডিজর্পশন হলে উল্টো দিকে যাচ্ছে, টেম্পারেচার বাড়ালে ডিজর্পশন হবে, টেম্পারেচার কমালে অ্যাডজর্পশন হবে। প্রেসার, গ্যাসের উপরে যদি তুই প্রেসার বাড়িয়ে দিস তাহলে গ্যাস অল্প জায়গার মধ্যে চলে আসবে। এটা একটা সারফেস, এর উপরে মলিকিউলগুলো এরকম রয়েছে। তুই যদি এর উপরে প্রেসার অ্যাপ্লাই করিস তাহলে কি হবে, মলিকিউলগুলো অল্প জায়গার মধ্যে এরকম চলে আসবে, তখনই কি হবে, অ্যাডজর্পশনটা ভালো হবে। তো প্রেসার যেই তুই বাড়াবি অ্যাডজর্পশনটা সেখানে ভালো হবে। তাহলে প্রেসার বাড়ালে অ্যাডজর্পশন হবে, কিন্তু প্রেসার যদি কমিয়ে দাও তাহলে কি হবে না, ডিজর্পশনের দিকে যাবে, উল্টো দিকে যাবে। তাহলে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে ফরওয়ার্ড দিকে করতে গেলে, ফরওয়ার্ড দিকে যেতে গেলে হয় টেম্পারেচার তুমি কমাও অথবা প্রেসার বাড়াও। এটা করলে কি হবে, ফরওয়ার্ড দিকে যাবে। আর টেম্পারেচার বাড়িয়ে প্রেসার কমিয়ে দিলে ব্যাকওয়ার্ড দিকে যাবে। এই কথাটা কি বুঝেছিস নাকি বুঝিসনি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অ্যাডজর্পশন একটা রিভার্সিবল ফেনোমেনা, কিন্তু কি অবস্থায় ওখানে রাখলে সেটা অ্যাডজর্পশনটা রাইট হ্যান্ড সাইডে, মানে অ্যাডজর্পশনটা ভালো হবে, আর কি করলে ডিজর্পশনটা ভালো হবে।
তো আমরা সবসময় বলছি যে টেম্পারেচারটা কমিয়ে প্রেশারটা যদি বাড়াই, টেম্পারেচার কমিয়ে যদি প্রেশার বাড়াই তাহলে অ্যাবজর্পশন ভালো হবে, আর টেম্পারেচার বাড়িয়ে যদি প্রেশার কমাই তাহলে ডিজর্পশন ভালো হবে, উল্টো দিকটা ভালো হবে। তো এই হচ্ছে রিভার্সিবিলিটি অফ দ্য প্রসেসের কথা আমি তোকে বললাম। এবারে দেখ এখানে আরো ভালোভাবে বুঝতে পারবি। সলিড সারফেসের উপর অ্যাডজর্পশন হচ্ছে, তো এটাকে বলে অ্যাডজর্পশন, আটকাচ্ছে। এর উল্টো প্রসেস কি? এর উল্টো প্রসেস কি? দেখ, ডিজর্পশন। আটকাচ্ছে, অ্যারোটা নিচের দিকে আছে মানে গ্যাস আটকাচ্ছে, তাহলে তার উল্টো প্রসেস কি? ডিজর্পশন, মানে বেরিয়ে চলে যাচ্ছে। এইখানে দেখানো হচ্ছে অ্যারোটা উল্টো দিকে মানে ডিজর্পশন, আর এটা অ্যারোটা নিচের দিকে মানে অ্যাডজর্পশন। এই হচ্ছে দুটো রিভার্সিবল প্রসেস। তো এখন এই যে রিভার্সিবল প্রসেস, সেই রিভার্সিবল প্রসেসে কোনটা বেশি করে হবে, কোন দিকে যাবে, সেটার কথা আমরা বলছি। তো সবসময় অ্যাডজর্পশনটা কি হচ্ছে না, হিট বেরোচ্ছে, এই যে মলিকিউলগুলো আটকাচ্ছে, অ্যাডজর্বেট মলিকিউলগুলো আটকাচ্ছে, আটকানোর পরে যখন আটকে যাবে তখন কিন্তু হিট বেরোবে, ওখান থেকে হিটের ইভলিউশন হবে। তো এই যে হিট বেরোবে, নাইট্রোজেনের সাথে চারকোল রয়েছে, চারকোল নাইট্রোজেন প্লাস হিট। এবারে তুই যদি প্রেসার বাড়িয়ে দিস আর টেম্পারেচার কমাস, আমি কি বলেছি, প্রেসার বাড়িয়ে যদি তুমি টেম্পারেচার কমাও তাহলে কি ভালো হবে? অ্যাডজর্পশন ভালো হবে, অ্যাডজর্পশন ভালো হবে। এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে বোঝালাম যে প্রেসার বাড়িয়ে টেম্পারেচার কমানো, অ্যাডজর্পশন ভালো হবে। সব সময় তাই হয়, প্রেসার বাড়িয়ে দিলে মানে মলিকিউলগুলো কাছাকাছি চলে গেল, এবং ডিক্রিজিং টেম্পারেচার, টেম্পারেচার কমানো মানে মলিকিউলগুলো এনার্জি কম হয়ে গেল, তারা তাড়াতাড়ি ওর গায়েতে আটকাতে পারবে। তো প্রেসার বাড়িয়ে টেম্পারেচার কমালে কি হবে না, ইকুইলিব্রিয়াম শিফটস ফরওয়ার্ড। দেখতেই পাচ্ছিস পরিষ্কার লেখা রয়েছে, প্রেসার বাড়িয়ে টেম্পারেচার কমালে ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড দিকে শিফট হবে, রাইট হ্যান্ড দিকে শিফট হবে। সিম্পল ব্যাপার যে প্রেসারটা বাড়াতে হবে, টেম্পারেচারটা কমাতে হবে, গেল। কিন্তু যদি আমি উল্টোটা করি, এক্ষেত্রে অ্যাডজর্পশন ইনক্রিজ করব। কিন্তু যদি আমি প্রেসারটা কমাই এবং টেম্পারেচারটা বাড়াই, তাহলে কি হবে? তুই নিজে বল, যে ইকুইলিব্রিয়াম ব্যাকওয়ার্ড দিকে শিফট করবে, মানে ডিজর্পশন হবে, মানে যে জিনিসগুলো আটকে ছিল ওগুলো বেরিয়ে চলে যাবে। ইকুইলিব্রিয়াম শিফটস ব্যাকওয়ার্ড, ইকুইলিব্রিয়াম বাঁ দিকে চলে আসবে। তো প্রেসার ডিক্রিজ করে, ইনক্রিজ টেম্পারেচার করে আমরা উল্টো দিকে নিয়ে আসতে পারি, ইকুইলিব্রিয়ামটাকে ব্যাকওয়ার্ড দিকে নিয়ে চলে আসতে পারি, যাকে আমরা বলছি কি, ডিজর্পশন। যে প্রসেসটাকে বলছি ডিজর্পশন। তো অ্যাডজর্পশন ডিক্রিজেস, অ্যাডজর্পশন ডিক্রিজ করবে এবং ডিজর্পশনের দিকটা বেশি করে হয়ে যাবে। এখন এই যে অ্যাডজর্পশন ডিজর্পশন একই সাথে চলছে, তার জন্য টেম্পারেচারটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রেসারও ইম্পর্টেন্ট ফ্যাক্টর। টেম্পারেচার তুই ভালো করে দেখ, তোকে আমি কিছু ডেটা দিচ্ছি, সেই ডেটাতে তুই বুঝতে পারবি যে টেম্পারেচারটা যখন কম, টেম্পারেচার 195 কেলভিন, তখন ভলিউম কতটা অ্যাবজর্ব হয়েছে? 45। টেম্পারেচারটা বাড়িয়ে দেওয়া হয়েছে 244, এটা কিন্তু কমে গেছে। টেম্পারেচার আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, আরো এটা কমে গেছে। তো ইজি ব্যাপার, টেম্পারেচার তুমি যত বাড়াচ্ছ, যত টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, অ্যাডজর্পশন তত কিন্তু ডিক্রিজ করছে। টেম্পারেচার তুমি যত বাড়াচ্ছ ততই কিন্তু অ্যাডজর্পশনটা কমে যাচ্ছে। এই কথা আমি তোকে আগেও বলেছি, এখনো বললাম, তুই নিশ্চয়ই দেখতে পাচ্ছিস যে আমরা কি বলতে চাইছি। 1 গ্রাম চারকোলের উপরে যে অ্যাডজর্পশনটা হচ্ছে, সেই অ্যাডজর্পশন ফেনোমেনাটা কিন্তু এভাবে আমরা দেখাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে আস্তে আস্তে টেম্পারেচার যত বাড়ছে, অ্যাবজর্পশন অফ নাইট্রোজেন অন চারকোল, এন্ড শুধু নাইট্রোজেন কেন, সকলের ক্ষেত্রেই কিন্তু একই জিনিস হবে। তো এবারে শোন একটা কথা, দু রকমের অ্যাবজর্পশন আমি বলেছি। এবারে আরো একটা কথা তুই শোন, আমি তোকে বলি, প্লিজ পে অ্যাটেনশন, এদিকে তাকা। এখানে আমি কি বলছি না, ধর চারকোলের উপরে নাইট্রোজেনের অ্যাডজর্পশন হচ্ছে,
চারকোল নাইট্রোজেন। এখন যদি আমি ধরি যে এটা ফিজিস অপশন, যদি আমি ধরি এটা ফিজিস অপশন, তাহলে ফিজিস অপশনে কি হয়, ভ্যান ডার ওয়াল ফোর্স থাকে। তো ভ্যান ডার ওয়াল ফোর্স হচ্ছে কিরকম না, উইক। ভ্যান ডার ওয়াল ফোর্স যেহেতু উইক, তাহলে এদিকেও যাবে, ফরওয়ার্ডও হবে, আবার ব্যাকওয়ার্ডও হবে, মানে রিভার্সিবল হবে। কারণ ভ্যান ডার ওয়াল ফোর্স নাইট্রোজেনের সাথে চারকোলের যে অ্যাট্রাকশন, এটা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন, তো আবার ভেঙে যেতে পারে, কারণ ভ্যান ডার ওয়াল ফোর্স খুব উইক, তো আবার ভেঙে যেতে পারে। কিন্তু ধর প্যালাডিয়ামের সাথে হাইড্রোজেন, তো প্যালাডিয়াম হাইড্রাইড, এটা কিন্তু কি না, এটা কেমিজ অপশন। কেমিজ অপশন মানে সেখানে কি আছে না, কেমিক্যাল বন্ড আছে। তো এই কেমিক্যাল বন্ড কি না, ভেরি স্ট্রং। তাহলে প্যালাডিয়ামের হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে, সে বন্ডটা কি অত সহজে ভেঙে উল্টো দিকে যাবে? উল্টো দিকে যাবে না। তখন এটা ইররিভার্সিবল হবে, তখন এটা কিন্তু ইররিভার্সিবল হয়ে যাবে, রিভার্সিবল হবে না। প্যালাডিয়ামের সাথে হাইড্রোজেন বা কেমিজ অপশন যখন হবে, তখন কিন্তু সেটা কেমিক্যাল বন্ড ফরমেশনের থ্রু দিয়ে হয়, সেখানে কিন্তু কখনোই, এটা মনে রাখবি যে কেমিজ অপশন ইররিভার্সিবল ইন নেচার, কেমিজ অপশন কিন্তু রিভার্সিবল নয়, এটা অবশ্যই কিন্তু ইরিভার্সিবল। তো আমি তোকে যেটা বললাম যে ফিজিস অপশন এবং কেমিজ অপশন রিভার্সিবিলিটি এখানে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছিস যে ফিজিস অপশন, ফিজিক্যাল অ্যাডসর্পশন ইজ আ রিভার্সিবল প্রসেস। ফিজিক্যাল অ্যাডসর্পশন কারণ ওখানে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, এবং এটা অবশ্যই কিন্তু একটা রিভার্সিবল প্রসেস হয়। কিন্তু কেমিজ অপশন, তার চারকোলের উপরে অক্সিজেন এটা আটকাচ্ছে, এখানে তো কেমিক্যাল বন্ড হয়েছে, এখানে তো কেমিক্যাল বন্ড হয়েছে, তো অ্যাডসর্বেন্টের সাথে কেমিক্যাল বন্ডে আটকে রয়েছে। তো এই যে অক্সিজেন আর কার্বন যে কেমিক্যাল বন্ডে আটকে রয়েছে, এটা কি অত সহজে ভাঙা যাবে? যাবে না, অত সহজে ভাঙা যাবে না। সেই জন্যে ব্যাকওয়ার্ড প্রসেসটাও কিন্তু হতে চাইবে না। একে যদি তুমি ধরে হিট করো, তাহলে মোস্ট অফ দ্য কেসেস কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, কিন্তু কার্বন বা অক্সিজেন এরকম আলাদা করে পাওয়া যাবে না। তো যে কারণে বলা হচ্ছে যে এটা কিন্তু একটা কি ইররিভার্সিবল প্রসেস। তো তাহলে এটুকু বুঝতে পারলি যে ফিজিক্যাল অ্যাডসর্পশন সেটা রিভার্সিবল, কিন্তু কেমিক্যাল অ্যাডসর্পশনটা ইরিভার্সিবল। নেক্সট, এনথ্যালপি অফ অ্যাডসর্পশন, এই কথাটার মানে কি আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, আমার কথাটা শুন, তারপরে তুই বলবি। এনথ্যালপি অফ অ্যাডসর্পশন মানে কি? এনথ্যালপি অফ অ্যাডসর্পশন এর মানে কি? মানে ডেল্টা এইচ। তুই ধর একটা সলিড আছে, তার উপরে একটা গ্যাসের অ্যাডসর্পশন হচ্ছে, সলিড গ্যাস আটকে গেল, প্লাস হিট লিবারেট করো। এই যে যতটা এনার্জি লিবারেট করছে, এটাই হচ্ছে এনথ্যালপি, এবং তার ভ্যালু সবসময় নেগেটিভ হয়। কারণ থার্মোডাইনামিক্সে বলা আছে ফর এনি এক্সোথার্মিক প্রসেস, যদি প্রসেসটা এক্সোথার্মিক হয়, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু কিন্তু সব সময়তেই কি হয় না, নেগেটিভ হয়। ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ হয়। তো আমরা এখানে এনথ্যালপি অফ অ্যাডসর্পশন যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা এইচ এর ভ্যালু কিন্তু অবশ্যই সেখানে নেগেটিভই আসবে। কিন্তু এই নেগেটিভের ভ্যালু কত, ভ্যালু কত
এর ভ্যালু কত? আমরা দু রকমের অ্যাডজর্পশনের কথা বলেছি, ফিজিক্যাল অ্যাডজর্পশন। ফিজিক্যাল অ্যাডজর্পশনে ডেল্টা এইচ ভ্যালু কি লো, 20 থেকে 40 কিলোজুল। কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশন সেখানে বন্ড হয়, কেমিক্যাল অ্যাডজর্পশনে বন্ড হয়, কেমিক্যাল বন্ড হয়। তো কেমিক্যাল বন্ড হলে সেখানে কিন্তু অনেক বেশি এনার্জি লিবারেটেড হবে, 80 থেকে মোটামুটি 200 কিলোজুল অ্যারাউন্ড এরকম এনার্জি লিবারেটেড হয়। তো এনথালপি ফিজিক্যাল অ্যাডজর্পশনের জন্য একরকম, কেমিক্যাল অ্যাডজর্পশনের জন্য আরেক রকম। ফিজিক্যাল অ্যাডজর্পশনে কেন লো? ফিজিক্যাল অ্যাডজর্পশনে কেন লো না, ফিজিক্যাল অ্যাডজর্পশনে লো এই কারণেই, ফিজিক্যাল অ্যাডজর্পশনে লো এই কারণেই যে সেখানে কিন্তু উইক ভ্যান ডার ওয়াল ফোর্সে কিন্তু অ্যাডজর্বেন্ট আর অ্যাডজর্বেট আটকে থাকে। তো যার জন্য আমরা ফিজিক্যাল অ্যাডজর্পশনে বলছি যে এটা ভ্যালুটা কিন্তু ভীষণ ভীষণ কি হবে না, লো হবে। কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশন, কেমিজর্পশন, সেখানে কিন্তু এই ভ্যালুটা হাই হবে, খুবই হাই হচ্ছে, 80 থেকে 200 কিলোজুল অ্যারাউন্ড এরকম ভ্যালু হয়। তো কেমিজর্পশনে ভ্যালুটা বেশি আছে এনথালপি, এবং ফিজিজর্পশনে কম আছে। এবার দেখে নেব কি বলতে চাইলাম। তো এখানে হ্যাঁ, এবারে আমরা দেখে নিই যে আমরা এটাই বলতে চাইছি যে ফিজিজর্পশন যখন হয় তখন তো সেখানে উইক ভ্যান ডার ওয়াল ফোর্সেই আটকে থাকে। তো ফিজিক্যাল অ্যাডজর্পশনে দেখতে পাচ্ছিস যে মলিকিউলগুলো চলে উইক ভ্যান ডার ওয়াল ফোর্স, ভ্যান ডার ওয়াল ফোর্সের জন্য আর কতটা হিট লিবারেটেড হবে, এই 20 থেকে 40 কিলোজুল পার মোল, অল্পই হিট লিবারেটেড হচ্ছে, দেখতেই পাচ্ছিস। কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশন সেটা একটা এক্সোথার্মিক প্রসেস, এবং সেখানে হিট লিবারেশনটা কিন্তু অনেকই বেশি হবে, কারণ সেখানে একটা কেমিক্যাল বন্ড ফর্মেশন হচ্ছে, অ্যাডজর্বেন্টের সাথে অ্যাডজর্বেটের একটা কেমিক্যাল বন্ড ফর্মেশন হচ্ছে, এবং কেমিক্যাল বন্ড ফর্মেশন হচ্ছে বলে অনেক বেশি পরিমাণে হিট কিন্তু এখানে ইভলভ হচ্ছে, অনেক বেশি পরিমাণে হিট কিন্তু বেরোচ্ছে। তো তাহলে এটা তুই বুঝতে পারলি যে এনথালপি অফ অ্যাডজর্পশন কার ক্ষেত্রে বেশি হবে, কার ক্ষেত্রে কম হবে। এবার দেখ টেম্পারেচার অফ সারফেস। আমি তো তোকে আগেই বলেছি যে অ্যাডজর্পশন একটা এক্সোথার্মিক প্রসেস। যদি এক্সোথার্মিক প্রসেস হয় তো তুমি টেম্পারেচার বাড়ালে কি হবে, ডিজর্পশন হবে, টেম্পারেচার কমালে অ্যাডজর্পশন হবে। এখানে তুই দেখতে পাচ্ছিস যে আস্তে আস্তে V1, V2, V3 ভলিউমটা আস্তে আস্তে কি হয়েছে না, এখান থেকে 273, 247 টেম্পারেচারটা আস্তে আস্তে কি হয়েছে, কমেছে। ভলিউমটা অ্যাডজর্ব সেটা আস্তে আস্তে বেড়েছে, V1 থেকে V2 বেশি, V2 থেকে V3 বেশি। তাহলে অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস তত কি হচ্ছে, অ্যাজ টেম্পারেচার ডিক্রিজেস তত কি হচ্ছে না, ভলিউম অ্যাডজর্ব যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কারণ এক্সোথার্মিক প্রসেসে লা সাকলিয়ার্সের প্রিন্সিপাল অনুযায়ী ফেভার্ড অ্যাট লো টেম্পারেচার, লি সাকলিয়ার্সের প্রিন্সিপাল অনুযায়ী এক্সোথার্মিক প্রসেস সেটা সবসময় কিন্তু লো টেম্পারেচারেতেই ফেভার করে, লো টেম্পারেচারেতেই বেশি করে হয়। তো আমরা এই কথা বললাম যে টেম্পারেচারের এফেক্টটা কি আছে, টেম্পারেচারের এফেক্টটা টেম্পারেচার দিলে কি হবে না হবে সেটার কথা বললাম। তো এখন পুরো ব্যাপারটা, পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে আরো কিছু ফ্যাক্টর রয়েছে, সে ফ্যাক্টর নিয়েও বলা দরকার। কি এবারে শোন, অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি ব্যাপারটা কি, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা কর। আমরা
একটা গ্রাফ আঁকছি, দেখ গ্রাফটা আগে দেখ, এটা কপি রাখবি কারণ এটা ওখানে ফাইলে নেই। এখানে আমি এনার্জি, এদিকে বলে রিয়াকশন কোঅর্ডিনেট। আমি কি করলাম না, এখানে ধর আমি একটা রিয়াকশন শুরুর সময় এনার্জি এবং রিয়াকশন শেষে এনার্জি এরকম করে দেখাচ্ছি। এরকম অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলে না, এই যে রিঅ্যাক্ট্যান্ট বা যারা পার্টিসিপেট করছে তার থেকে এই হাইয়েস্ট এনার্জি যে ডিস্টেন্স, সেইটুকু এনার্জিকেই বলা হয় কি না অ্যাক্টিভেশন এনার্জি। এটাকে বলে ই অ্যাক্ট, একে বলে অ্যাক্টিভেশন এনার্জি। যতটা এনার্জি লাগছে, যতটা এনার্জি এখানে লাগছে, এই দেখ এইটুকু এনার্জি, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট এবং এটা হচ্ছে প্রোডাক্ট। তো যে কোনো প্রসেস হতে গেলে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। যে কোনো প্রসেস হতে গেলে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। ই অ্যাক্টিভেশন ইজ দ্য minimum amount of energy required to execute a particular process। একটা প্রসেস করতে গেলে যতটা এনার্জি লাগে, তুই ধর এই একটা 12 এর পরীক্ষা দিবি, তো এটা একটা প্রসেস। তো সেই পরীক্ষা দেওয়ার জন্য তোকে আগে পড়াশোনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে, নিয়ে তবেই তুই পরীক্ষাটা দিতে যাবি। তার মানে একটা এনার্জি তোর লাগবে। যতটা এনার্জি লাগবে, যতটা কম খাটনিতে তুই ভালো রেজাল্ট করতে পারিস, সেটাই হচ্ছে তোর কাছে অ্যাক্টিভেশন এনার্জি। যখন ফিজিক্যাল অ্যাবজর্পশন হয় তখন কোনো অ্যাক্টিভেশন এনার্জি দরকার লাগে না। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। ফিজিক্যাল অ্যাবজর্পশন, ইন কেস অফ ফিজিক্যাল অ্যাবজর্পশন নো ই অ্যাক্ট ইজ রিকোয়ার্ড। কোনো এনার্জি অফ অ্যাক্টিভেশনের কোনো প্রয়োজন লাগে না। কেন লাগে না? বিকজ ইন দিস কেস the attraction between adsorbent and adsorbate is van der Waals type, যেটা কিনা কি উইক। ভ্যান ডার ওয়াল টাইপ, ভ্যান ডার ওয়াল উইক, কিন্তু এর জন্য কোনো এনার্জি দরকার লাগে না। ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স, এটা একটা স্পন্টেনিয়াস, এমনিতেই হবে। তার জন্য কোনো এনার্জি দেওয়ার দরকার নেই। নো এনার্জি ইজ রিকোয়ার্ড ফর দিস প্রসেস। তো ফিজিক্যাল অ্যাবজর্পশনে সেই জন্য কোনো অ্যাক্টিভেশন এনার্জি দরকার লাগে না। বাট
বাট যখন তুই কেমিজ অপশন করছিস, ইন কেস অফ কেমিজ অপশন যখন করছিস তখন কি হচ্ছে, কেমিজ অপশন যখন তুই করছিস তখন কিন্তু chemical bond forms, which requires activation energy. কেমিজ অপশনের সময় বন্ড তৈরি করতে হবে, তার জন্য এনার্জি দরকার, কারণ উইদাউট ইউজিং এনার্জি তুমি কখনো কেমিক্যাল বন্ড তৈরি করতে পারবে না। ইউ কান্ট ফর্ম কেমিক্যাল বন্ড উইদাউট ইউজিং সাম এনার্জি, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাক্টিভেশন এনার্জি। তো পরিষ্কার ব্যাপার যেটা তুই বুঝতে পারলি সেটা হচ্ছে কি না, কেমিজ অপশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জি দরকার রয়েছে, কিন্তু ফিজিক্স অপশনে কোনো অ্যাক্টিভেশন এনার্জি দরকার নেই। সো উই ক্যান কনক্লুড দ্যাট ফর কেমিজ অপশন there is a requirement of activation energy, but so far as physics options are concerned, there is no activation energy required for this process. এই কথা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তো এখন আমরা দেখে নেব যে বিষয়টা কি আমি বলতে চাইছিলাম। তো আমরা এটা মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট রিঅ্যাক্ট্যান্টস ইনটু প্রোডাক্ট, এটাকেই বলে অ্যাক্টিভেশন এনার্জি। আমি প্রথমেই বলেছি যে এই যে গ্রিন কালারের দাগটা রয়েছে ওটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো এখন আমি তোকে বললাম কি ফিজিক্যাল অ্যাডজর্পশনের সময়তে কি হয়, ফিজিক্যাল অ্যাডজর্পশনের সময় ভ্যান ডার ওয়াল ফোর্স হয়, তার জন্য কোনো এনার্জি দরকার লাগে না, এমনিতেই ফটাকসে আটকে যাবে, কোনো প্রবলেম কিছু নেই। তো এনার্জিও লাগবে না, এমনিতেই হবে। তো এটা ক্রস দেওয়া রয়েছে, মানে এনার্জি অফ অ্যাক্টিভেশন দরকার নেই, ফিজিক্যাল অ্যাডজর্পশনে এনার্জি অফ অ্যাক্টিভেশন প্রয়োজন নেই, ব্যাস মিটে গেল। কিন্তু কেমিজ অপশনে কি, কেমিজ অপশনে কি হয়, কেমিক্যাল অ্যাডজর্পশনে ধর হাইড্রোজেন অন প্যালাডিয়াম, সেখানে কিন্তু একটা এনার্জি দরকার লাগবে এদিক থেকে এদিকে যেতে গেলে, দ্যাট ইজ অ্যাক্টিভেশন এনার্জি, ওই ইয়েলো কালারে যেটা দেখতে পাচ্ছিস। কারণ ফিজিক্যাল অ্যাডজর্পশন লো টেম্পারেচারেতেই হয়, কিন্তু কেমিজ অপশনে হাই টেম্পারেচারে সেখানে যেটা আটকাচ্ছে তার বন্ডটা ব্রেক করবে। আজকে হাইড্রোজেন মলিকিউল যখন নিকেলের উপরে লো টেম্পারেচারে আটকাচ্ছে সেটা জন্য কোনো এনার্জি লাগে না, কিন্তু হাইড্রোজেন যখন নিকেলের উপরে কেমিজ অপশন করছে তখন কিন্তু এনার্জি লাগছে, এনার্জি রিকোয়ারমেন্ট থাকছে, ইনক্রিজ টেম্পারেচারে হচ্ছে। তো পরিষ্কারভাবে বুঝতে পারলি যে কেমিজ অপশনে কিন্তু এনার্জি অফ অ্যাক্টিভেশন আছে, কিন্তু ফিজিক্স অপশনে এনার্জি অফ অ্যাক্টিভেশন কিছু নেই। এবার দেখ আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি লেয়ারস অফ অ্যাডজর্পশন, এর মানে কি দেখ, লেয়ার দু রকমের হয়, লেয়ারস অফ অ্যাডজর্পশন, লেয়ারস দু রকমের হয়, একটা কি না ইউনিলেয়ার, আর একটা কি মাল্টি লেয়ার। ইউনিলেয়ার আর মাল্টি লেয়ারের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি না, ধর আমি তোকে এইটা একটা সারফেস দিলাম আর একটা এরকম একটা সারফেস, এখন দেখ যে এর উপরে ধর এই মলিকিউল গুলো সারফেসে আটকেছে, এটা একটাই লেয়ার, ইউনিলেয়ার,
কিন্তু ধর আমি এখানে একটা দেখাচ্ছি, ধর এখানে আমরা অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি মাল্টি লেয়ার। তো কখন একটাই লেয়ার হবে, কখন মাল্টি লেয়ার হবে? দেখ, আমি তোকে বলছি যে যখন ফিজিক্স অপশন হয় তখন একটা, এটা ধর চারকোল, এর উপরে ধর অক্সিজেন আটকেছে, তো অক্সিজেনের উপরে আবার অক্সিজেন আটকাতে পারে, আবার অক্সিজেন আটকাতে পারে। কেন আটকাতে পারে? না, এখানে তো ভ্যান্ডার ওয়াল ফোর্স কাজ করছে, অপারেট করছে। আর ভ্যান্ডার ওয়াল ফোর্সকে আমি বলেছিলাম কি ইউনিভার্সাল। ভ্যান্ডার ওয়াল ফোর্সকে আমি বলেছিলাম ইউনিভার্সাল। তো তাহলে ভ্যান্ডার ওয়াল ফোর্স যদি ইউনিভার্সালি হয়, তাহলে ফিজিক্স অপশনের সময় একটা লেয়ার হওয়ার পরে আরো লেয়ার পরপর উপরে উপরে চলে আসতে পারে। সিম্পল ব্যাপার যে একটা লেয়ার, ধর এরকম একটা লেয়ার হয়েছে, তারপরে অন্য অক্সিজেন মলিকিউলগুলো এরকম রয়েছে, তো এরা এসে এখানে আটকাতে পারে, কারণ এখানের মধ্যে ভ্যান্ডার ওয়াল ফোর্স কাজ করবে। ভ্যান্ডার ওয়াল ফোর্স কাজ করা মানে হচ্ছে কি না, ভ্যান্ডার ওয়াল ফোর্স কাজ করা মানে অটোমেটিক্যালি যে কারোর সাথে যে কারোর হতে পারে। তো সেই জন্যে ফিজিক্স অপশনে মাল্টি লেয়ার ফরমেশন হতে পারে। এবারে দেখ কেমিজ অপশনের কথা আমি বলছি। কেমিজ অপশনে কি বলা হচ্ছে না, একটা লেয়ার হওয়ার পরে এই লেয়ারটা এর সাথে, ধর এটা একটা প্যালাডিয়াম, প্যালাডিয়াম তার সাথে হাইড্রোজেন এরকম বন্ড করেছে। তো এর উপরে আবার হাইড্রোজেন কি করে এর সাথে বন্ড করবে? এবার কি করে সম্ভব? হাইড্রোজেন তো একটাই বন্ড করবে। তো কেমিজ অপশনের সময়তে একটাই মাত্র লেয়ার সম্ভব, কারণ কেমিজ অপশনে তো অ্যাডসরবেন্টের সাথে অ্যাডসরবেন্টের একটা বন্ড হয়, সেখানে বন্ড ফরমেশন হয়। তো যেহেতু বন্ড ফরমেশন হচ্ছে, সেখানে কিন্তু কোনোভাবেই আমরা দেখতে পাবো না যে মাল্টি লেয়ার ফরমেশন হচ্ছে, মোর দ্যান ওয়ান লেয়ার ফরমেশন হচ্ছে। এটা খুবই সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। তাহলে তুই কি বুঝতে পারলি না, ফিজিক্স অপশনে একটা লেয়ারের উপরে আরো সমস্ত লেয়ার আটকাতে পারে, মাল্টি লেয়ার ফরমেশন হতে পারে। কিন্তু কেমিজ অপশনে কখনোই কিন্তু মাল্টি লেয়ার ফরমেশন হবে না, একটা লেয়ারই থাকবে এবং সেই লেয়ার এর উপরে আর কোনো লেয়ার হবে না, কারণ এখানে কেমিক্যাল বন্ড ফরমেশন হচ্ছে। কেমিক্যাল বন্ড ফরমেশন হওয়া মানে হচ্ছে সেখানে এরকম ধরনের কোনো এরকম উপরে লেয়ারের সাথে আবার লেয়ারের কেমিক্যাল বন্ড হওয়ার কোনো ব্যাপারই নেই। তো আমি যে কথা বলছিলাম একবার দেখে নি বিষয়টা কি আমি তোকে বলেছি, কি আমি বলেছি দেখ, যে এখানে দেখ যে অ্যাডসরবেন্টের ভ্যান্ডার ওয়াল ফোর্সে আটকাচ্ছে, তো এই লেয়ারের উপরে আরো আটকাতে পারে। একটা যে লেয়ার আটকাচ্ছে তার উপরে একটাই লেয়ার থাকবে এরকম কোনো ব্যাপার নেই, মাল্টি লেয়ার ফরমেশন হতে পারে। এই যে লেয়ার হয়েছে, এই লেয়ারের উপরে আরো 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 এর উপরে আরো 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 এরকম আরো ফরমেশন হতে পারে, মাল্টি লেয়ার হতেই পারে। ভ্যান্ডার ওয়াল ফোর্স যে কারোর সাথে যে কারোর হবে, এটার সাথেই ওটার হতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। তো সেই জন্য মাল্টি লেয়ার ফরমেশন এখানে হতে পারে। কিন্তু দেখ যে কেমিক্যাল অ্যাডসরপশন যখন হয়, এটা হচ্ছে কেমিক্যাল অ্যাডসরপশন, তো এটা তো বন্ড করেছে না, সারফেসের সাথে বোঝার চেষ্টা কর যে এখানে
এই একটা হাইড্রোজেন, এ তো এর সাথে বন্ড করে আটকে রয়েছে, তাহলে এর উপরে একটা হাইড্রোজেন সে কি এর সাথে বন্ড করতে পারবে? এর উপরে একটা হাইড্রোজেন সে কি এর সাথে বন্ড করতে পারবে? এটা তো হাইড্রোজেনের সাথে প্যালাডিয়ামের বন্ড, থোড়ি হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, বন্ড কি যার সাথে সাথে হয় না? তো না, কেমিজ অপশন সবসময় কি হবে? ইউনি লেয়ার, একটা লেয়ার ই ওখানে হবে, একটা লেয়ার হয়ে যাওয়া মানে শেষ হয়ে গেল, আর কিন্তু হবে না। তাহলে লেয়ারস অফ অ্যাডসর্পশন সেটাও বুঝলি। এখানে দেখ সারফেস এরিয়া, অ্যাডসর্বেন্টের সারফেস এরিয়ার উপর, আরে বাবা এটা তো সারফেস ফেনোমেনা, তো এটা যেহেতু সারফেস ফেনোমেনা তাই সারফেসের উপরেই ডিপেন্ড করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা তো সারফেস ফেনোমেনা, তাহলে সারফেস যত বেশি হবে ততই ভাবে অ্যাডসর্পশন হবে। চারকোল কেন এত ভালো অ্যাডসর্বেন্ট? আসলে চারকোলের প্রচুর পোর্স আছে, প্রচুর গ্যাপ আছে, চারকোলের স্ট্রাকচারের মধ্যে অনেক গ্যাপ রয়েছে, যে কারণে চারকোল কিন্তু খুব ভালো সারফেস এরিয়া ওর অনেক বেশি। তোকে চারকোলের ভিতরকার ছোট ছোট অংশ আমি তোকে দেখাচ্ছি, দেখলেই তুই বুঝতে পারবি এটা চারকোলের টুকরো। কিন্তু চারকোলটাকে যদি মাইক্রোস্কোপে দেখা যায় তাহলে চারকোলের মধ্যে অসংখ্য ছোট ছোট তুই ছিদ্র পাবি, অসংখ্য ছোট ছোট স্মল পোর্স তুই পাবি, যে পোর্স গুলো ওখানে এরকম ধরনের দেখতে, যেন ইঁদুরের গর্ত মনে হচ্ছে। এরকম প্রচুর এরকম পোর্স থাকলে কি হয়, গ্যাস ওর মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে ভিতরে। যাদের পোরাস হয়, যাদের স্ট্রাকচার পোরাস হয়, তারা খুবই ভালো একটা অ্যাডসর্বেন্ট। তো এখানে অ্যাডসর্বেন্টের সারফেস এরিয়ার উপরে কিন্তু সব সময়তেই বিষয়টা ডিপেন্ড করবে। আমি তোকে বললাম চারকোলে এরকম ধরনের স্ট্রাকচার থাকে এবং চারকোল খুব ভালো একটা অ্যাডসর্বেন্ট। সারফেস এরিয়া যত বাড়ে ফাইনলি ডিভাইডেড, একদম গুঁড়ো টাইপের নিতে হবে, ফাইনলি divided substance are good adsorbent as they provide larger surface area for the given mass. অনেক বেশি সারফেস এরিয়া দিচ্ছে, এরকম এরকম মানে মোটা মোটা লাম টাইপের জিনিস নেওয়া যাবে না, এই জিনিসটা নেওয়া যাবে না, এবং গুঁড়ো করে ডাস্ট ফর্মে কিন্তু নিতে হবে, কারণ সারফেস এরিয়া যত বেশি হবে ততই কিন্তু তার অ্যাডসর্পশনটাও বাড়বে। সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে, কারণ এটা সারফেস ফেনোমেনা, সারফেস এরিয়া বাড়লে রেট অফ অ্যাডসর্পশনও কিন্তু বাড়বে। বড় বড় টুকরো না নিয়ে ছোট ছোট টুকরো নেওয়া উচিত, ডাস্ট ফর্মে নেওয়া উচিত। তো এত কথার পরে সেখানে ফিজিক্স অপশন এবং কেমিক্স অপশনের মধ্যে ডিফারেন্স তুই অনেকই লিখতে পারবি। যেরকম এখানে উইক ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করে, এখানে কেমিক্যাল বন্ড কাজ করে, এটা রিলেটিভলি উইক, এটা কিন্তু কেমিক্যাল বন্ড স্ট্রং। অনেকবার বলেছি হিট অফ অ্যাডসর্পশন 20 থেকে 40 কিলোজুল, এটাতে 40 থেকে 200 কিলোজুলের মতো। এটা রিভার্সিবল, এটা ইরিভার্সিবল, এতে মাল্টি লেয়ার হয়, ফিজিক্স অপশনে মোনো লেয়ার হয়। সব জিনিসগুলো আলাদা আলাদা ভাবে আমি ডিটেলে তোকে বুঝিয়েছি। তো ডিফারেন্স লেখার সময় এগুলোকেই লিখি, 3-4টে ডিফারেন্স পড়ে রাখবি। প্রায় প্রত্যেক 1 বছর ছাড়া কেমিক্স অপশন ফিজিক্স অপশনের মধ্যে ডিফারেন্স দিতে দেয়। তো কত সোজা ব্যাপার দেখ যে কেমিক্স অপশন এবং ফিজিক্স অপশনের মধ্যে ডিফারেন্স, সো ইজি। এবং এটা আমরা এভাবে ডিফারেন্স গুলো লিখতে পারি। আরো যদি ডিফারেন্স লিখতে চাস তাহলে স্পেসিফিসিটি লিখতে পারিস, নট স্পেসিফিক, এটা কিন্তু স্পেসিফিক। লো টেম্পারেচারে এটা অকার করে, এটা অল টেম্পারেচার, যে কোনো টেম্পারেচারেই এটা হয়, কারণ ইনিশিয়ালি কিন্তু টেম্পারেচারটা লাগবে, কেমিক্যাল অপশনে টেম্পারেচারটা লাগবে, অ্যাক্টিভেশন এনার্জি রয়েছে। তো এই সমস্ত কথাবার্তাগুলো বললাম। এবার শোন একটা বিষয় নিয়ে, কিছু কিছু এক্সাম্পল আছে অ্যাডসর্পশনের, এক্সাম্পল আছে অক্সিজেন অন সিলভার, গোল্ড, প্লাটিনাম, হাইড্রোজেন,
ফ্রিজ অপশন ফ্রিজ অপশনে এক্সাম্পল আছে। এইবারে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছি যেখানে কিনা একটা ইকুয়েশন লাগবে, এখানে একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ ইত্যাদি লাগবে। তো আমি ব্যাপারটা প্রথমে বুঝিয়ে বলি, তারপরে আমি তোকে দেখাচ্ছি যে কিভাবে ব্যাপারটা হবে না হবে, সবটাই আমি তোকে দেখাচ্ছি। চল মন দিয়ে শোন আমি কি বলছি। ঘটনা যেটা সেটা হচ্ছে যে অ্যাডজর্পশন যখন হয় তখন ধরে নিলাম আমি টেম্পারেচারটা কনস্ট্যান্ট করে দিয়েছি, প্রেসারটা চেঞ্জ করছি। তাহলে অ্যাডজর্পশন, হাউ অ্যাডজর্পশন চেঞ্জেস, কিভাবে অ্যাডজর্পশনটা চেঞ্জ হবে। টেম্পারেচারটা কনস্ট্যান্ট করা রয়েছে কিন্তু প্রেসারটা বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে, একেই বলে কি না অ্যাডজর্পশন আইসোথার্ম, একে বলে অ্যাডজর্পশন আইসোথার্ম। এখানে কি করা হয়েছে না টেম্পারেচারটা কিন্তু আমি কি করেছি, টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট রেখেছি কিন্তু প্রেসারটা কিন্তু সেখানে আমি চেঞ্জ করে দিয়েছি। টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখে প্রেসার চেঞ্জ করলে অ্যাডজর্পশন কেমন ভাবে চেঞ্জ করে তাকে বলে অ্যাডজর্পশন আইসোথার্ম। দেখ আমার কথা বুঝেছিস কিনা বল। আমি এ নিয়ে অনেকটা কিছু বলবো কারণ আমাদের এই বিষয়ে ইকুয়েশন আছে, রিলেশনশিপ আছে এবং সেই রিলেশনশিপ গুলো নিয়ে আমরা আলোচনা করব। এটাই আমাদের আজকে আগামী 1 ঘন্টার কাজ, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরীক্ষায় মাস্ট কোশ্চেন এখান থেকে, মাস্ট এক্সামে এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। অ্যাডজর্পশনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই। তো চল আমি তোকে একটু দেখাই, তারপরে আমি আবার এখানে এসে আমি তোকে বলছি। তো আমরা যেভাবে বিষয়টাকে দেখি সেটাকেই ছবিতে আমি তোকে দেখাচ্ছি। কি না প্রথমে টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচার আছে, চেঞ্জ করছি না, ওর কাঁটাটা চেঞ্জ হচ্ছে না, প্রেসারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি যা বলেছি তা কথাটা বোঝার চেষ্টা কর। টেম্পারেচার চেঞ্জ করব না, প্রেসারটাকে আমি বাড়াবো বা কমাবো, প্রেসারকে চেঞ্জ করব। তো তাতে কি পরিস্থিতি অ্যারাইজ করতে পারে, এটাই আমাদের বক্তব্য। তো টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কত? আমি লো টেম্পারেচার রাখতে পারি, রেখে প্রেসারটা চেঞ্জ করতে পারি, বা হাই টেম্পারেচার রেখেও প্রেসারটা চেঞ্জ করতে পারি। লো টেম্পারেচার রেখে করতে পারি বা হাই টেম্পারেচার রেখে করতে পারি, আমার যা খুশি। আমি তো টেম্পারেচার ফিক্সডই রাখবো, তো লো টেম্পারেচার রেখে প্রেসারটা চেঞ্জ করতে পারি বা হাই টেম্পারেচার রেখে প্রেসারটা চেঞ্জ করতে পারি। যে কোনো পরিস্থিতিতেই ইফেক্ট অফ প্রেসার অন অ্যাডজর্পশন অফ গ্যাস, সেটাই আমরা এখানে অ্যানালিসিস করার চেষ্টা করব। কারণ আমরা সবসময় একটা বিষয় জানি যে প্রেসার বাড়ালে কিন্তু অ্যাডজর্পশনটা কি হয়, বাড়ে। গ্যাসের সলিডের উপরে অ্যাডজর্পশনটা কিন্তু সবসময় প্রেসার যেই তুমি বাড়াবে বাড়বে। আজকে টেম্পারেচার ফিক্স রাখা হয়েছে, প্রেসারটাকে আমরা গ্র্যাজুয়ালি যদি আস্তে আস্তে বাড়াতে চেষ্টা করি তাহলে অ্যাডজর্পশন অফ দ্য গ্যাস কি হবে না আস্তে আস্তে বাড়বে, অ্যাডজর্পশনটা বাড়বে। দেখ আরো বেশি বেশি মলিকিউল এসে ওখানে আটকাচ্ছি, প্রেসার বাড়াচ্ছি, তারপরে একটা জায়গায় কিন্তু প্রেসার আর বাড়াচ্ছি না, প্রেসারকে কনস্ট্যান্ট করে দিয়েছি। কেন?
তুই বল প্রেশারটাকে বাড়াবেন বললেন, আবার কনস্ট্যান্ট করে দিচ্ছেন। শোন, আমি একটা কথা বলি, আমার কথাটা ভালো করে শোন, আমার কথাটাকে ভুল বুঝবি না। আমি কি বলেছি, এটা একটা ধর সারফেস, এবারে এখানে প্রচুর গ্যাস মলিকিউলস আছে, অনেক গ্যাস মলিকিউলস আছে। এবারে তুই প্রেশারটা বাড়াচ্ছিস মানে এখানে মলিকিউলগুলো আটকাচ্ছে, ভালো কথা, মলিকিউলগুলো আটকাচ্ছে। কিন্তু প্রেশার আরো বাড়াতে এমন দেখলি যে মলিকিউলগুলোর আর কোনো ঢোকার এখানে জায়গাই নেই, সব জায়গা পুরো বাস ভর্তি। সব জায়গা যদি ভর্তি হয়ে যায়, এখানে যদি সমস্ত জায়গা যদি ভর্তি হয়ে যায়, তখন প্রেশার বাড়িয়ে তোর অ্যাবজর্পশন বাড়বে না, কারণ সব জায়গা তোর ভর্তি হয়ে গেছে, সব জায়গা আর কোনো ফাঁকা জায়গা নেই, এখানে পুরো জায়গা যদি ভর্তি হয়ে যায়, প্রেশার বাড়ালে অ্যাবজর্পশন বাড়বে, ঠিক আছে, প্রেশার বাড়ালে অ্যাবজর্পশন বাড়বে, কিন্তু সেটা প্রেশার বাড়তে এমন একটা জায়গায় চলে গেল যে পুরো জায়গাটা অকুপাই হয়ে গেছে। নো ফাঁকা জায়গা, কোনো ফাঁকা জায়গা নেই। তো তখন প্রেশার অত্যধিক ভাবে বাড়ালেও কিন্তু অ্যাবজর্পশন কিন্তু বাড়বে না। কেউ হয়তো ভাবে যে প্রচুর বেশি পড়াশোনা করলে বোধহয় ভালো রেজাল্ট করা যায়। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স তা নয়। আমি এরকম অনেক স্টুডেন্টকেই দেখেছি যে তারা অনেক বেশি আমার চাইতে পড়াশোনা করেছে, কিন্তু আমার চেয়ে ভালো রেজাল্ট করতে পারেনি। আসলে কিছু বেসিক ব্যাপার রয়েছে। কতটা দিনে কতটা পড়লাম, দিস ইজ নট সো ইম্পর্টেন্ট। কতটা পড়াশোনা এফেক্টিভলি আমি করতে পারছি, সেটাই গুরুত্বপূর্ণ। মানে না, পড়াশোনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা, সেটাই আমরা ওভারলুক করে যাই। সেটা কি না, সেটা হচ্ছে রিটেনশন। মানে আমি যেটা পড়লাম সেটা আমাকে জিজ্ঞাসা করলে আমি পারছি কিনা। রিটেনশন অফ স্টাডি, রিটেন করতে, ধরে রাখতে পারছি কিনা। দেখা যায় যে একজন সারাদিনে প্রচুর পড়াশোনা করল, সকাল থেকে ভোর থেকে উঠে রাত্রি পর্যন্ত পড়ছে, অনেকগুলো বই পড়ে ফেললো, কিন্তু কিছুই মনে নেই, কোনো লাভ নেই, এত পড়াতে কোনো লাভ নেই। আমি যদি একটা পাতাই পড়ি এবং সেই পাতাটা মনে রাখতে পারি, আজকের যে পাতাটা পড়লাম সেটাও আমার 1 মাসের মতো মনে থাকবে, তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে যে আমি বিভিন্ন দিনে যে পড়াশোনাটা করব সেটা কিন্তু একটু মনে থাকতে কিন্তু একটা বড় জায়গায় চলে আসবে। সবসময় ভাবতে হয় যে আমি যে পড়াশোনাটা করছি সেটা কি প্রডিউস করতে পারবো, রিপ্রডিউসিবিলিটি, সেটা কি আমাকে কেউ লিখতে দিলে আমি লিখতে পারবো, সেটা কি আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি মুখে বোঝাতে পারবো। যদি না পারি তো অমন পড়ার দরকার নেই, অত সময় ধরে পড়ার দরকারই নেই। অল্প সময় পড়ো, কিন্তু 100% কনসেন্ট্রেশন দিয়ে পড়ো। পড়া শেষ হলে নিজেকে প্রশ্ন করো, কারণ হিপোক্রেসির একটা লিমিট থাকে। নিজেকে নিজে প্রশ্ন করে এই হিপোক্রেসির উত্তরটা পেয়ে যাবে যে আমি কি ঠিকঠাক ভাবে পড়াশোনা করেছি, আমি কি এই নাম্বার পাওয়ার যোগ্য। অনেক সময় দেখবি কোনো টিচারের কাছে পরীক্ষা দিবি, এবারে তুই নিজেও ভাবিস যে অত নাম্বার পাবি, টিচার দেখছি যে সবই রাইট দিয়ে দিয়েছে, তোর মনে হচ্ছে যে এটা হয়তো ভুল হয়েছে, কিন্তু টিচার সব রাইট দিয়ে, ফর দ্য টাইম বিং তোর মনে হবে যে হ্যাঁ আমি বোধহয় ভালোই লিখেছি। তো এরকম অনেক টিচারই করে, অনেক সেন্টারও করে, কোচিং সেন্টার পরীক্ষা নেয়, বেশি নাম্বার দেয়, বেশি নাম্বার দিয়ে দেয়, কারণ বেশি নাম্বার দিলে সবসময় গার্ডিয়ান খুশি হয়, স্টুডেন্ট খুশি হয়, সবাই খুশি হয়।
কিন্তু এরকম খুশি করার কোনো মানে নেই। আলটিমেটলি তো ফাইনাল পরীক্ষার সময় যা অরিজিনাল সেটাই তো আসবে, খুশি করে কি লাভ। কিন্তু সেন্টারগুলো কি করে না, যতদিনে তো তার টাকা পয়সা ইনকাম করা হয়ে গেছে, সেসব করা হয়ে গেছে, ততদিনে তুই খুশিও হয়ে গেছিস, অনেক আনন্দও পেয়েছিস, কিন্তু ইন দ্য লং রান কিন্তু ব্যাপারটা বিগ জিরোতে পরিণত হয়ে যায়। তো পড়াশোনাটা আমি বলবো না যে 18 ঘন্টা পড়ো, 20 ঘন্টা পড়ো, আমি সব বলবো না। আমি বলবো যে যদি 5-6 ঘন্টা পড়ো, তাহলে তার কাজ যেন 20 ঘন্টার মতো হয়। এফেক্টিভলি যতক্ষণ তুমি মন লাগাতে পারবে, 100% দরজা জানালা বন্ধ করে পুরোপুরি ওর মধ্যে মনোনিবেশ করতে পারবে, সেরকম অবস্থাতেই পড়ো। বাকি সময় ঘোরাফেরা করো, রেস্ট নাও, টিভি দেখো, গল্প করো, যা খুশি করো। ওই একটু একটু পড়তে পড়তে 2 সেকেন্ড অন্তর উঠে উঠে গেলাম, হ্যাঁ, কে কি করছে, কার ফোন এসছে, কে বাড়িতে বেল বাজালো, কে এসেছে, এসব করে পড়াশোনা হয় না। এগুলো বাজে ব্যাপার। পড়াশোনা করার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার। এভাবে যে পড়াশোনাটা হয় সেটাতেই পরবর্তীকালে এটা লোক দেখানো আর কি, এটা একটা শোপিস টাইপের ব্যাপার, যে আমরা দেখাচ্ছি যে আমি পড়ছি। যাকে আমি তোকে যে বিষয়টা বলতে চাইছিলাম সেটাতে চলে আসি, ফালতু কথা বন্ধ করে, যে প্রেশার এর সাথে অ্যাবজর্পশনের কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো তাতে আলোচনা করতে গিয়ে দেখলাম যে ফাঁকা জায়গা যদি না থাকে তাহলে সেখানে কিছু করার নেই, প্রেশার বাড়ি। তো অ্যাবজর্পশন কতটা বেশি হচ্ছে কি কম হচ্ছে সেটা কি করে বোঝা যায়? একটা রেশিও থেকে বোঝা যায়। সেটা কি না, এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন মানে কি? এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন কথাটার মানে কি? এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন কথাটার মানে হচ্ছে এক্স বাই এম। এক্স হচ্ছে কতটা গ্যাস অ্যাবজর্ব হয়েছে বা অ্যাবজর্বেটের মাস, আর এম হচ্ছে কি অ্যাবজর্বেন্টের মাস। ভালো করে কথাটা বোঝার চেষ্টা কর। কতটা, ধর তোর কাছে ধর, আমি কথার কথা বলছি, তোর কাছে ধর একটা এরকম 1 কেজি চারকোল আছে। 1 কেজি, সরি কোথায় গেল, 1 কেজি চারকোল আছে। 1 কেজি চারকোল আছে। তো এই চারকোলের সাথে তুই দেখলি যে 500 ml সালফার ডাইঅক্সাইড ওর উপরে অ্যাবজর্ব হচ্ছে, বা ml এ দিলে হবে না, গ্রামে দে। আবার ধর কোথাও 5 কেজি চারকোল আছে, তার উপরে ধর 800 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তুই তাহলে কিভাবে অ্যাবজর্পশনটা মেজার করবি? এক্স বাই এম মানে কি 800 গ্রাম বাই কি 5 কেজি, মানে 5 ইন্টু 1000। উপরে দিবি যতটা অ্যাবজর্ব হচ্ছে, নিচে দিবি যার মধ্যে অ্যাবজর্পশন হচ্ছে। এখানে যখন বের করতে যাবি 500 বাই 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। অ্যাবজর্পশনটা এভাবে তোকে বের করতে হবে। অ্যাবজর্পশন বের করার জন্য তোকে এভাবে কাজটা করতে হবে। এক্স বাই এম, এইটাকে কিন্তু রেশিওটা তোকে মনে রাখতে হবে যে কতটা হচ্ছে। তো এখন আমরা কি করব? আমি কিছু করব না, একটা গ্রাফ দেখাচ্ছি আমি তোকে। সেটা অন্য একজন করেছিলেন, আমি তার কথা বলছি। অন্য একজন করেছিলেন, আমি করিনি এই গ্রাফটা। কি গ্রাফটা করেছিলেন না, কতটা অ্যাবজর্পশন হচ্ছে, রেট অফ অ্যাবজর্পশনের সাথে প্রেসারের একটা গ্রাফ করেছিলেন। কনস্ট্যান্ট টেম্পারেচারটা কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্ট টেম্পারেচারে কি করেছেন না গ্রাফটা করেছেন। তো কনস্ট্যান্ট টেম্পারেচারে গ্রাফটা যখন করেছেন তখন এরকম ঠিক একটা গ্রাফ হয়েছে, তো আমি তোকে আগেই বলেছি, কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসারের সাথে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনের যে গ্রাফ, তাকে বলে কি অ্যাবজর্পশন আইসোথার্ম।
তো এরকম একটা বাঁকানো টাইপের গ্রাফ হয়েছে, প্রথম দিকে বাড়ছিল, তারপরে বাড়াটা কমেছে, এই বাড়াটা একই রকম আস্তে আস্তে রেটটা কমেছে, তারপরে কিন্তু আর বাড়ছেই না, অ্যাবজর্পশনটা আর বাড়ছেই না, প্যারালাল হয়ে যাচ্ছে, প্রেসার বাড়ালে আর বাড়ছেই না। তো এই যে কার্ভটা, এটাকে এক্সপ্লেন করেছিলেন একজন আজ থেকে অনেক বছর আগে। উনি এখন নেই আমাদের মধ্যে, উনি মারাও গেছেন। তো সেই ভদ্রলোককে আমি এখন ডাকবো, ওই ভদ্রলোকই তোদের সামনে কিছু বলবে, যে কিভাবে কি করেছেন উনিই বলবেন, আমি বলবো না কিছু, ওনার কথা উনি বলবেন। আমরা দায়িত্ব নিতে চাই না এসব ব্যাপারে, সব জটিল ব্যাপারের মধ্যে আমি ঢুকতেই চাই না। তো ওনাকে ডেকে নিচ্ছি, ভাই ওনাকে দেখে নে তো উনি কি বলছেন। দেখ, এই যে বক্তব্য ইনি বলবেন, এই কার্ডটা সম্পর্কে যা কিছু কথা বলার ইনি বলবেন, আমি ভাই জানি না। তো এনার কথা তুই শোন কি বলছে। দেখ, 1909-এ সায়েন্টিস্ট ফ্রেন্ডলিচ কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসারের সাথে অ্যাডজর্পশন, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন কেমন ভাবে চেঞ্জ হয় সে সম্পর্কে একটা ইকুয়েশন দিয়েছিলেন। যে ইকুয়েশনটা এখন আমি তোকে দেখাচ্ছি, উনি দিয়েছিলেন সেই ইকুয়েশন, যেটা দিয়ে এই কার্ভটাকে এক্সপ্লেন করা যায়। আর ভীষণই গুরুত্বপূর্ণ এই ইকুয়েশন, কারণ এখান থেকে কোশ্চেন আসে। তো ফ্রেন্ডলিচ কি ইকুয়েশন দিয়েছিলেন সেটা ওনার কাছ থেকে জেনে নেব। আপনি বলুন। তো উনি যেটা বলছেন, শুনতে পাবি না, আমার মুখ থেকে শুনতে হবে। x/m প্রপোর্শনাল টু p, মানে হচ্ছে যত তুমি প্রেসার বাড়াবে তত কিন্তু x/m বাড়বে, অ্যাডজর্পশনটা বাড়বে। প্রাইমারিলি এই কথা বলেছিলেন, প্রথমে এই কথা বলেছিলেন, কিন্তু এটাই সব নয়, এটাই সব নয়। আস্তে আস্তে তুই বুঝতে পারবি যে এর মধ্যে কত কিছু ব্যাপার রয়েছে। তো x/m প্রপোর্শনাল টু p, এই রিলেশনশিপটা উনি ইনিশিয়ালি দিয়েছিলেন, কিন্তু কার্ভটা তো এমন দেখা যাচ্ছে যে সব সময় তো প্রপোর্শনাল টু p হচ্ছে না। তাই এই রিলেশনশিপটাকে একটু উনি চেঞ্জ করে কি লিখলেন, দেখ ভালো করে কি লিখেছেন। দেখ, x/m equals to k into p to the power 1/n। খুবই একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা রিলেশনশিপ তুই দেখতে পাচ্ছিস, যে সেখানে কিন্তু আমরা বলছি সেটা হচ্ছে যে সেখানে আমরা বলছি যে এই যে রিলেশনশিপ, এইখানে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটাই আমাদের কাজে লাগবে। x/m equals to k into p to the power 1/n। এখন এই রিলেশনশিপটা কিভাবে আমি এক্সপ্লেন করব, কি এর মধ্যে আছে সেসব তো আমাকে জানতেই হবে। তো সেসব জানতে গেলে আমাকে আরো খানিকটা যেতে হবে এবং ওনার বক্তব্য শুনতে হবে, মন দিয়ে ওনার কথা শুনতে হবে। না শুনলে কি করে হবে, না শুনলে হবে না। তো উনি বলছেন যে x/m k p to the power 1/n। এখন p to the power 1/n কেন, আর n আর k টা কি না, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট n আর k। তো n আর k কনস্ট্যান্ট, তো x/m equals to k p to the power 1/n, এই হচ্ছে রিলেশনশিপ। এবারে আমি তোকে আস্তে আস্তে বলবো, তুই আস্তে আস্তে কথাটা শোন। কার্ভটা যখন শুরুর দিকে হয়েছে, শুরুর দিকে যখন কার্ভটা তুই দেখতে পাচ্ছিস, ভালো করে তুই লক্ষ্য করে দেখ। এই কার্ভটা ফ্রেন্ডলিচ বানিয়েছিলেন, ওই যে 1909-এ যে ছবি দেখালাম বানিয়েছিলেন। এই কার্ভের তিনটে অংশ আছে, কি না, তুই ভালো করে দেখ যে এই কার্ভটার একটা জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেছে। আমি তোকে দেখাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস যে এক জায়গায় দেখছিস যে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেছে। ম্যাক্সিমাম ভ্যালু মানে কি রকম না, তুই ভালো করে, আমি তোকে এই কার্ভটা অ্যানালিসিস করে দেখাচ্ছি, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটু ভালো করে না বুঝলে কিন্তু এই জিনিসটা
ভালো করে বোঝা যাবে না, তো সেই জন্যে আমি তোকে একটু ব্যাপারটা বলছি, তুই ভালো করে শুন। সেটা হচ্ছে যে দেখ, এই কার্ভটা, যে কার্ভটা আমি ওখানে দেখাচ্ছিলাম, বোর্ডে নিয়ে এলাম কার্ভটাকে, সে কার্ভটা তুই দেখতে পাচ্ছিস একটা বিষয়, যে কার্ভটা বাড়তে 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 এমন একটা জায়গায় গেছে, এমন একটা জায়গায় গেছে যে সেখানের পরে আর চেঞ্জ হচ্ছে না। দেখ, এই জায়গাটায়, এই জায়গাটায় যে ভ্যালু রয়েছে, এই ভ্যালুটা কিন্তু আর কিন্তু কোনো মতেই এখান থেকে কিন্তু আর কোনো মতেই এর পরে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা যে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন অ্যামাউন্ট অফ দ্য গ্যাস, এটা ম্যাক্সিমাম, এর পরে আর কিন্তু কোনোভাবে এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুতে, এক্স বাই এম এর ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে। তারপরে তুই প্রেসার যত বাড়াচ্ছিস, এই দেখ প্রেসার বাড়ছে কিন্তু অ্যাবজর্পশনটার ভ্যালুটা বাড়ছে না, কার্ভটা কিন্তু এরকম প্যারালাল হয়ে যাচ্ছে। প্রেসারটা বাড়াচ্ছিস কিন্তু অ্যাবজর্পশনটা বাড়ছে না। তো পরিষ্কার কথা যেটা আমি তোকে বলছি না, যে একটা একটা পার্টিকুলার, তুই কার্ভটা তোকে আমি বড় করে দেখাচ্ছি, জানি না তুই দেখতে পাচ্ছিস কিনা ভালোভাবে। তো সেখানে সেখানে তুই বিষয়টা যেটা তুই দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে যে যে এখানে 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 যে ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ, সে ব্যাপারটা কিন্তু এইটাই, যে আমরা একটা পার্টিকুলার ভ্যালুর পরে আমরা আর কিন্তু এখানে অতিরিক্ত প্রেসারটা বাড়ালেও অ্যাবজর্পশনটা বাড়ছে না। এখানে চলে আয়, দেখাচ্ছি আমি তোকে। একে বলে স্যাচুরেশন প্রেসার, এর নামই হচ্ছে স্যাচুরেশন প্রেসার। যে প্রেসারের পরে তুমি শত চেষ্টা করলেও অ্যাবজর্পশনটা আর বাড়বে না। স্যাচুরেশন প্রেসার পিএস। কেন না, ম্যাক্সিমাম জায়গা অকুপাইড হয়ে গেছে। তারপরে এই দেখ, এই জায়গাটা, এই জায়গাটা পিএস প্রেসারের করসপন্ডিং যে ভ্যালু এসছে, প্রেসার তুমি বাড়াও, ইনক্রিজ করো, কিন্তু উপরের ব্লু লাইনটা দেখ কি হচ্ছে, ব্লু লাইনটা কি দেখানো হচ্ছে, এই লাইনটা কি আছে, নো চেঞ্জ। এখানে নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই এখানে। প্রেসার ইনক্রিজ করছি তাও কোনো চেঞ্জ নেই। তো আমরা এটাই তো বলতে চাইছি, যে এমন একটা প্রেসার এক সময় এসে উপস্থিত হবে যে তারপরে প্রেসার ইনক্রিজ করিয়ে কোনো লাভ নেই। কারণ কি, আমি 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 তোকে আগেই বললাম যে এই জায়গাটায় কিন্তু সব জায়গা অকুপাই হয়ে গেছে, সব জায়গা। আরে বাবা, বিয়ে বাড়িতে তুই খেয়েছিস, বিয়ে বাড়িতে খাওয়ার পরে পেটটা এই এক্সটেন্টে ভর্তি হয়েছে যে আর তোর জায়গাই নেই। তারপরে যদি তোকে প্রচুর ভালো ভালো খাবার নিয়ে আসে, তোর কাছে সেটা কোনো ফ্যাক্টরি কাজ করবে না, কোনো ফ্যাক্টরি হবে না সেটা। আমার কথাটা বোঝার চেষ্টা কর। সারফেসে সব জায়গা অকুপাই হয়ে গেছে, এবার প্রেসার দিচ্ছে, আরো প্রেসার বাড়াচ্ছে, তো কি হবে? নাথিং হবে না, অ্যাবজর্পশন বাড়বে না। আমি তোকে বলছি বাড়বে না, কে কি বলবে না বলবে আমার দেখার দরকার নেই। স্যাচুরেশন স্টেট চলে এসছে, স্যাচুরেশন স্টেট, এটা এটা হচ্ছে স্যাচুরেশন, এটা হাইয়া বাড়িতে কিসব জানি। তো স্যাচুরেশন প্রেসারে পৌঁছে গেছে, এটাকে বলে স্যাচুরেশন স্টেট। সব কে বলছে, সব কথাগুলো কে বলছে? ফ্রেন্ডলিজ বলছে, আমি থোড়ি বলছি। তো ফ্রেন্ডলিজ এসব কথা বলছেন যে প্রেসার বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় তুমি যাবে, যে যে জায়গায় যাওয়ার পরে কিন্তু কোনো মতেই আর কিন্তু প্রেসার বাড়ালেও অ্যাবজর্পশনটা বাড়বে না, ওকে বলে স্যাচুরেশন প্রেসার। সিম্পল ব্যাপার, ইজি করে বোঝার চেষ্টা কর। এবারে দেখ যে সব জায়গা আটকে গেছে, যদি এরকম সিচুয়েশন হয় পুরো জায়গা আটকে গেছে, এই যে চারকোলের উপরে সব জায়গা আটকে রয়েছে, তো চারকোলের উপরে যদি সব জায়গা আটকে গিয়েই থাকে তাহলে সেখানে আর তো কিছু হবে না। তো ওই জায়গাটাকে বলে স্যাচুরেশন পয়েন্ট। এবারে ভাব, এবারে কার্ভের নিচের দিকের অংশটা দেখ,
নিচের দিকের অংশ মানে এই অংশটা দেখ, এই অংশটা তো হয়ে গেছে, এই অংশটার কথা তো বলা হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে। নিচের দিকের অংশ যেখানে প্রেসারটা সবে সবে বাড়াচ্ছিলাম, তখনকার কি ঘটনা সেটা তুই বোঝার চেষ্টা কর। দিস গ্রাফ ইজ লিনিয়ারলি স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইনের মতোই বাড়ছে, লিনিয়ার মোটামুটি স্ট্রেট লাইন। তুই বলবি একটু বাঁকা, এগুলো আঁকা টাকার জন্য অনেক কিছু চেঞ্জ হতে পারে, এগুলো সফটওয়্যারে আঁকার সময় এদিক সেদিক টানতে টানতে গেলে অনেক কিছু চেঞ্জ হতে পারে, ওগুলো নিয়ে কোনো ব্যাপার নেই, ওগুলো নিয়ে অত ভাবতে হবে না। তুই ধরে নে যে এটা স্ট্রেট লাইনই আছে, তার মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল এক্স বাই এম, পি এর সাথে ডাইরেক্টলি, পি যত বাড়ছে এক্স বাই এম তত বাড়ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এখন এই জায়গাটায় যখন প্রেসারটা কম আছে, তখন কিন্তু প্রেসার যত বাড়ানো যায় ততই কিন্তু অ্যাডজর্পশনটা বাড়তে থাকে নিচের দিকে। এবং এই অবস্থায় এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1, মানে 1/n, ওই যে ভ্যালুটা আমি তো বলছিলাম যে এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1/n, তো এটা পি টু দি পাওয়ার 1/n মানে n এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, n এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1/1 মানে 1। তো এই ব্যাপারটা আমি তোকে বললাম যে যত কমের দিকে প্রেসার হবে তত এক্স বাই এম প্রপোর্শনাল টু পি হবে, কমের দিকে প্রেসার হলে এক্স বাই এম প্রপোর্শনাল টু পি, আর বেশির দিকে প্রেসার হলে বি এর ওখানে, তখন এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 0, কারণ পি এর উপরে ডিপেন্ডই করছে না, হাই ভ্যালুতে পি টু দি পাওয়ার 0, পি এর উপরে ভ্যালু ডিপেন্ড করছে না, আর লো ভ্যালুতে পি টু দি পাওয়ার 1। এই দেখ, এই দুটো রিলেশনশিপ দেখার চেষ্টা কর, ফ্রাক্সে দেখে নে যে এই জায়গাটায় পি টু দি পাওয়ার 0 আর এই জায়গাটায় হচ্ছে পি টু দি পাওয়ার 1, এই জায়গায় ডাইরেক্টলি প্রপোর্শনাল, এই জায়গায় ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এই জায়গায় প্যারালাল, মানে ডিপেন্ডই করছে না। পি টু দি পাওয়ার 0 মানে কি 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তো এখানে প্রেসারের উপরে ডিপেন্ডই করে না বি পয়েন্টে, আর 0 থেকে ও থেকে এ পয়েন্ট পর্যন্ত ওটা প্রেসারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে মাঝখানে ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, এই জায়গাটায় কি রকম তার রিলেশনশিপটা কি হবে, এই জায়গাটা এখন তোকে আমি বোঝাবো। হাই প্রেসার আর লো প্রেসারে বোঝানো হয়ে গেছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল। ইন্টারমিডিয়েট প্রেসার, মাঝখানে যে প্রেসার, এই ইন্টারমিডিয়েট প্রেসারে কি হবে না, পি টু দি পাওয়ার 1 থেকে 0 মধ্যে ভ্যালু হবে, পি এর ভ্যালু হবে, দেখ একটা হচ্ছে পি টু দি পাওয়ার 1 আর একটা হচ্ছে পি টু দি পাওয়ার 0, তাহলে সেটা কি হবে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু হবে, কথাটা বোঝার চেষ্টা কর। ওই জায়গাটা কানেক্ট করলে এই জায়গাটা কি পি টু দি পাওয়ার 1, এই জায়গা কি পি টু দি পাওয়ার 0, তাহলে এই জায়গাটা কি পি টু দি পাওয়ার 0 থেকে 1 এর মধ্যে, তাহলে পি টু দি পাওয়ার 0 এর পর থেকে 1 এর মধ্যে এই জায়গাটা ভ্যালু হবে। এটাকে বোঝানোর জন্যই 1/n করা হয়েছে। পি টু দি পাওয়ার 1/n করলে কি হবে, ধর n এর ভ্যালু 2, তার মানে পি টু দি পাওয়ার কত হবে 0.5, পি টু দি পাওয়ার 0.6, পি টু দি পাওয়ার 0.7, এরকম ভ্যালুগুলো এই জায়গাটায় আছে, এই জায়গাটায় এরকম ভ্যালুগুলোই রয়েছে। এবং পি টু দি পাওয়ার 0 থেকে 1 এর মধ্যে ইন্টারমিডিয়েট ভ্যালু, তার উপরে ডিপেন্ডেন্সি থাকবে এক্স বাই এম এর, এক্স বাই এম এর এই ইন্টারমিডিয়েট ভ্যালুর উপরেই কিন্তু ডিপেন্ডেন্সিটা থাকবে। তো তাহলে এক্স বাই এম এই তিনটেকে একসাথে করে, কখনো 1 কখনো 0, তো একসাথে করে আমরা এই রিলেশনশিপটা দিচ্ছি সব জায়গায়, যেটা কাজে লাগবে। এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1/n কনস্ট্যান্ট, এবং কে পি টু দি পাওয়ার 1/n। আশা করছি এই জায়গাটা এখন ক্লিয়ার হয়েছে, জায়গাটা তুই বুঝতে পেরেছিস যে কার্ভের তিনটে জায়গা রয়েছে, একটা পি টু দি পাওয়ার 0, একটা পি টু দি পাওয়ার 1, আর একটা হচ্ছে পি টু দি পাওয়ার 0 থেকে 1। তো এই তিনটেকে একসাথে করে একটা রিলেশনশিপ দেওয়া হয়েছে পি টু দি পাওয়ার 1/n, সেখানে n এর ডিফারেন্ট ভ্যালু বসিয়ে কার্ভটাকে এক্সপ্লেন করা যেতে পারে। তো আমরা সেই কথাটা বললাম, এবং এটা আমি পরপর আলাদা আলাদা করেও আমি তোকে দেখাচ্ছি। তাহলে এক্স বাই এম, n এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে লাই করতে গেলে প্রবেবল রেঞ্জ 0.1 0.5 এরকম ধরনের হবে, এইসব ভ্যালুগুলো হবে প্রবেবল রেঞ্জ আর কি, এগুলো ভ্যালুগুলো হবে। n এর ভ্যালু বসানা, n এর ভ্যালু ইন্টিজার বসালেই তো তুই বুঝতে পারবি যে কি কি ভ্যালু আসতে পারে। তো n এর ভ্যালু একটা 0 1/n হলে 1/n তখন 0 হবে, পি টু দি পাওয়ার 0 হবে, পি টু দি পাওয়ার 0 হবে একবার, আর একবার পি টু দি পাওয়ার 1 হবে যখন 1/n = 1।
তো আমি নর্মালি এই কার্ভের তিনটে অংশই আমি তোকে ব্যাখ্যা করলাম, এক্সপ্লেন করলাম। এটা আমি আলাদা করেই বলে দিচ্ছি অ্যাডসর্পশন আইসোথার্ম। তো অ্যাডসর্পশন আইসোথার্ম ইন এ জিস্ট কি দাঁড়ালো না, একটা গ্রাফ যেটা কিনা extent of adsorption and the pressure of the gas at constant temperature এ বোঝাবে, তাকেই বলা হচ্ছে কি না অ্যাডসর্পশন আইসোথার্ম। যে এক্সটেন্ট অফ গ্যাস, প্রেশার আর টেম্পারেচারটা কনস্ট্যান্ট রয়েছে, সে লোয়ার টেম্পারেচার হতে পারে, হায়ার টেম্পারেচার হতে পারে, এই কার্ভকে বলা হয় অ্যাডসর্পশন আইসোথার্ম কার্ভ। তো অ্যাডসর্পশন আইসোথার্ম কার্ভের মধ্যে আমরা কাকে কাকে ক্যালকুলেট করলাম আরেকবার শুনে নে আমি কি বলছি। না, একটা গ্যাস একটা সারফেসের উপর অ্যাডসর্পশন হচ্ছে, তো আমরা কাকে ক্যালকুলেট করব সবসময়, এক্স বাই এম। এক্স বাই এমটাকে আমরা ক্যালকুলেট করব। এক্স হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাডসর্বেট আর এম হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাডসর্বেন্ট, তাদের রেশিওই হচ্ছে কি না এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন, মানে এক্স বাই এম। তো আমি যে কথাটা তোকে কার্ভটা দেখিয়েছিলাম যে কার্ভের তিনটে অংশ রয়েছে, আমি আবারও বলছি কার্ভের তিনটে অংশ রয়েছে। একটা হচ্ছে কি না লো প্রেসারের অংশ, লো প্রেসারের পার্ট, আর একটা হচ্ছে হাই প্রেসারের পার্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসারের পার্ট। লো প্রেসারে ডাইরেক্টলি প্রপোর্শনাল P⁻1 এর সাথে, হাই প্রেসারে ইন্ডিপেন্ডেন্ট আর প্রেসার, আর মাঝখানের প্রেসারে P⁻1/n, যেখানে n এর ভ্যালু কিন্তু ইন্টিজার। তো এই জায়গাটাকে বলে স্যাচুরেশন প্রেসার। এরপরে কিন্তু আর অ্যাডসর্পশন বাড়ছে না, ম্যাক্সিমাম অ্যাডসর্পশন, দ্য এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ইন দ্য প্রেসার বিকামস ম্যাক্সিমাম। এটা প্রেসার ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পরে আর কিন্তু কোনোভাবেই তার অ্যাডসর্পশন কোনোভাবেই সেখানে বাড়ছে না, বাড়ানো যাচ্ছে না। তো লো প্রেসার, ইন্টারমিডিয়েট প্রেসার এবং হাই প্রেসার, তিনটে প্রেসারের রিলেশনশিপ আমি তোকে দেখালাম। তো এই যে তিনটে প্রেসারে তার মধ্যে আমি বলেছি যে এই জায়গাটা হচ্ছে স্যাচুরেশন প্রেসার, মানে ম্যাক্সিমাম প্রেসার, ওর পরে প্রেসার বাড়ালে কিন্তু কোনো চেঞ্জ হবে না। এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাডসর্পশন। তো প্রেসার পিএস যখন থাকে, তুই প্রেসার বাড়ালে কি তখন আর অ্যাডসর্পশন বাড়ছে না? অ্যাকচুয়ালি প্রেসার যখন আমি তখন বাড়াচ্ছি তখন যতটা অ্যাডসর্পশন হচ্ছে ততটাই ডিসর্পশন হয়ে যাচ্ছে। এই যে সারফেসটা রয়েছে, এই সারফেস থেকে যতটা এখানে ঢুকছে আবার ততটাই বেরিয়ে যাচ্ছে। কেন? তখন তো আর জায়গা নেই। একটা বাসের যতগুলো সিট ছিল ততগুলো সিটই লোক বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে নেই। এবারে একজন লোক উঠে গেলে আরেকজন লোক বসছে। তাহলে এখানে অ্যাডসর্পশন ডিসর্পশন যদি ইকুয়ালি হয় তাহলে দেখা যাবে যে অ্যাডসর্পশনটা বাড়ছে না বটে, বাসের লোকের সংখ্যা বাড়ছে না, কিন্তু প্রসেসটা চলছে। কথাটা বোঝার চেষ্টা কর। ইকুইলিব্রিয়াম প্রসেস বলতে তাকেই বোঝায়। তুই এরকম ভাবে বলবি না যে প্রেসার বাড়ালে কিছুই হচ্ছে না ওখানে আর অ্যাডসর্পশনের কোনো চেঞ্জ হচ্ছে না, তা নয়। প্রেসার বাড়ানো হচ্ছে, অ্যাডসর্পশন ওখানে হচ্ছে, কিন্তু ডিসর্পশনও সাথে সাথে হয়ে যাচ্ছে, কারণ জায়গা নেই, আর ফাঁকা জায়গা নেই। কিছু জায়গা ফাঁকা হচ্ছে, সেই জায়গায় গিয়ে ঢুকছে, কারণ স্যাচুরেশন স্টেটে পৌঁছে গেছে, ম্যাক্সিমাম স্টেটে পৌঁছে গেছে, সারফেসের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আটকে গেছে। এ ব্যাপারে আমি বলেছিলাম যে গ্রাফটা লো প্রেসারের স্ট্রেট লাইন হবে, আলাদা করে পরিষ্কার করে বলে দিয়েছি। তুই পড়বি, বাড়িতে পড়বি, তুই পরিষ্কারভাবে বুঝে যাবি গ্রাফ অলমোস্ট স্ট্রেট লাইন, এবং সেখানে কে কনস্ট্যান্ট এবং এই রিলেশনশিপটা কাজে লাগবে এই জায়গাটায়, এখান থেকে এই পর্যন্ত লো প্রেসার। এবারে এটা একটা অ্যাট লো প্রেসারের পরে এবারে অ্যাট হাই প্রেসার হচ্ছে এই জায়গাটা, এইখানে যায়। হাই প্রেসারে কি বিকামস প্যারালাল, তার মানে P⁻0, হাই প্রেসারে পি এর উপর ডিপেন্ড করছে না, P⁻0 মানে কি 1 মানে কনস্ট্যান্ট, তো P⁻0 মানে 1, P⁻0 মানে 1 মানে কনস্ট্যান্ট। তো হাই প্রেসারে কোনো কাজ, এই যে মাঝখানের যে অংশটা এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসার, তো ইন্টারমিডিয়েট প্রেসার এই জায়গাটায় 1/n এর পলিনোমিয়াল ফাংশন একে বলে, পাওয়ারে 1/n দেয়া রয়েছে। তো x/m will depend upon the power of pressure lies between 0, এখানে সবসময় x/m k
ই টু দি পাওয়ার 0 থেকে 1 এর মধ্যে, সেটা বোঝাবার জন্যই 1/n দেখা হয়েছে। 1/n ইন্টিজার, n can take any whole number value which depends on the nature of adsorbate and adsorbate. n এর ভ্যালু বের করা যাবে, আমি তোকে এক্ষুনি বের করে দেখাবো যে n এর ভ্যালু কত হতে পারে, সেটাও বের করা যাবে, এরকম কোনো ব্যাপার নেই, কোনো ভুলভাল জিনিসপত্র আমি তোকে শেখাবোই না। তো এটা হচ্ছে, আমি তো এসব বলছি না, এসব তো ফ্রেন্ডলিজ বলছে, ফ্রেন্ডলিজের কথা শুনে চলতেই হবে। মারা গেছে তো ওনার কথা যা বলে গেছিলেন, যখন ছিলেন যা বলে গেছিলেন সেসব কথাবার্তাই বলছি। তো ইন্টারমিডিয়েট প্রেসারে কি হয়, হায়ার প্রেসারে, লোয়ার প্রেসারে কি হয়, আমি সেটার কথা বলবো। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি না, এই কেপি 1/n, n এ 1/n এর ভ্যালু সবসময় 0 থেকে 1 এর মধ্যে, 1/n সেটা 0 থেকে 1 এর মধ্যে হবে। তাহলে n এর ভ্যালু কি হবে, n এর ভ্যালু হবে সবসময় 1 থেকে ইনফিনিটির মধ্যে, 1 থেকে ইনফিনিটির মধ্যে n এর ভ্যালু হবে। লো প্রেসারে ভ্যালুটা 1, আর হাই প্রেসারে n এর ভ্যালু কি ইনফিনিটি। এই হাই প্রেসারে n ইকুয়ালস টু ইনফিনিটি, আর লো প্রেসারে n ইকুয়ালস টু 1। তবেই কিন্তু হাই প্রেসার, লো প্রেসার, সব ক্ষেত্রেই এই রিলেশনশিপটা তিনটের জন্যই কাজ করবে, সেই জন্যই এভাবে দেওয়া হয়েছে, লো প্রেসার, হাই প্রেসার এবং ইন্টারমিডিয়েট প্রেসার। ফেনলিস একটা খুব ইম্পর্টেন্ট কাজ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ এই কাজটা, এবং এর লগ ফর্ম ইকুয়েশনও আমি তোকে দেখাচ্ছি, আমাদের সেটাও পরে পরীক্ষায়। এখানে কিন্তু এটা দিয়ে অঙ্ক দেয় না, এটা দিয়ে অঙ্ক নিটের পরীক্ষায় দেয়, এটা দিয়ে অনেক অঙ্ক দেয়, অনেক ডিফিকাল্ট হয়। স্যার 1/n টা 0 এর চেয়ে ছোট আবার 1 এর চেয়ে বড়, এটা ঠিক কেমন হলো স্যার? হ্যাঁ স্যার এই যে 1/n এর ভ্যালুটা 0 এর চেয়ে ছোট কিন্তু 1 এর চেয়ে বড়, স্যার এটা কেমন হলো একটা? 0 থেকে ছোট, 0 থেকে 1 এর থেকে, 1 আর 0 এর মধ্যে, 1 আর 0 এর মধ্যে, 1 আর 0 এর মধ্যে অনেক তো ভ্যালু হতে পারে, 0.9 হতে পারে, 0.8 হতে পারে, 0.7 হতে পারে, 0.6 হতে স্যার পারে। তাহলে হবে স্যার 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট। হ্যাঁ, 0 থেকে বড় 1 এর থেকে ছোট, হ্যাঁ সরি 0 থেকে বড় 1 এর থেকে ছোট, কারণ এই 1/n রাখা রয়েছে। এবার স্যার এটা এই 1/n যখন আসে, তখন n এর ভ্যালু যদি তুই 1 ধরিস, তাহলে n এর ভ্যালু যখন তুই 1 ধরবি, তখন এটা লোয়ার প্রেসারের ভ্যালুটাকে বোঝাবে। আর n এর ভ্যালু যদি তুই, n এর ভ্যালু 1 ধরলে এটা 1 হয়ে গেল। আবার n এর ভ্যালু যদি তুই ইনফিনিটি ধরিস, তাহলে হয়ে যাবে 1/infinity, মানে হচ্ছে 0। তার মানে এই ইকুয়েশনটা ফলো করবে। আর 0 আর 1 এর মধ্যে, 0 আর 1 এর মধ্যে যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই ইন্টারমিডিয়েট প্রেসারের ভ্যালুটা মিন করবে। এভাবেই দেওয়া রয়েছে জিনিসটা, যে ইন্টারমিডিয়েট প্রেসারে তার ইকুয়েশন হবে 1/n উপরে, যেখানে 1/n এর ভ্যালু, 1/n এর ভ্যালু 0 চাইতে বড়, কিন্তু 1 এর চাইতে, 1 আর 0 এর মধ্যে যে ভ্যালুটা, 1 আর 0 এর ভ্যালু হচ্ছে, লো প্রেসারে ভ্যালুটা হচ্ছে 1, আর হাই প্রেসারে হচ্ছে 0। তাহলে 1 এর পরে 0 পর্যন্ত যেতে গেলে কি কি ভ্যালু পাবি, 1, তারপরেই হয়তো 0.9, তারপরে 0.8, 0.7, 0.6, 0.5, 0.4, 0.3, 0.2, 0.1, এরকম করতে করতে 0 এর দিকে যাচ্ছিস। তাহলে এই যে মাঝখানের যে ভ্যালুগুলো প্রেসারের, এইটাই হচ্ছে এই ইন্টারমিডিয়েট প্রেসারের কথা বোঝাচ্ছে। তো এইভাবে আমরা এই ফ্রেন্ডলিসের যে কার্ভটা আর কি, সেই কার্ভটাকে বোঝালাম। এখানে যদি তুই বোথ সাইডে লগ নিয়ে নিস, এই ইকুয়েশনটা যেটা ছিল x/n ইকুয়ালস টু k e টু দি পাওয়ার 1/n, তাহলে হবে log x/n ইকুয়ালস টু log k প্লাস 1/n log p। তো এটা y ইকুয়ালস টু mx প্লাস c এই ফর্মে রয়েছে। তো y টা স্ট্রেট লাইনের ফর্মে রয়েছে, স্ট্রেট লাইনে এটার সাথে আমি log p এর কার্ভ করছি, y এর সাথে x এর স্ট্রেট লাইন বানাচ্ছি। তো log x/m ভার্সেস log p যদি আমরা কার্ভ করি, তাহলে এরকম স্ট্রেট লাইন আসবে, তার ইন্টারসেপ্ট মানে c এর ভ্যালুটা এটা আসবে। স্লোপ হবে 1/n, কারণ 1/n mx, তাহলে
n ইকুয়ালস টু 1/n। তো তার মানে n ইকুয়ালস টু হবে 1 স্লোপ। এখানে স্লোপ যদি তুই বের করিস মানে ট্যান থিটা যদি তুই বের করিস, এর ট্যান থিটা বের করলে কিন্তু এখান থেকে তুই n এর ভ্যালু পেয়ে যাবি। আর লগ কে এর ভ্যালু, কনস্ট্যান্টের ভ্যালু, সব ভ্যালুই তুই বের করা যাবে এই গ্রাফেতে। ফ্রেন্ডলিজের আইসোথার্ম, ভেরিফিকেশন অফ ফ্রেন্ডলিজ আইসোথার্ম যদি বলে, তাহলে তোকে এই ইকুয়েশনটার কথা বলতে হবে, লগ ফর্মের ইকুয়েশনের কথা বলতে হবে, এবং এটা দিয়ে তুই ভেরিফাই করতে পারবি। এবার দেখ যে এই যে আমরা অ্যাডজর্পশনের, এর অ্যাডজর্পশনের 3টে ইকুয়েশন হয়, আমাদের সিলেবাসে নেই, একটাই শুধু আছে যেটা আমি বললাম ফ্রেন্ডলিজ। এছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য ল্যাংমিউর আছে, বিইটি আছে, এরকম দুটো আরো ইকুয়েশন রয়েছে। এখন আমি তোকে এই অ্যাডজর্পশন চ্যাপ্টারের লাস্ট যে জিনিসটা সেটা আমি বোঝাবো। সেটা হচ্ছে কি না, অ্যাডজর্পশন কোথায় কোথায় কাজে লাগে, অ্যাডজর্পশন কোথায় কোথায় ইউজ হয়। তো সেখান থেকে ছোটখাটো কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দেয়। তো আমরা এখানে 10 রকমের একটা ইউজের কথা আমরা বলবো। প্রথমে দেখ, প্রোডাকশন অফ হাই ভ্যাকুয়াম। কিছু কিছু রিয়াকশন আছে যে রিয়াকশন করতে গেলে এয়ার এর প্রেজেন্সে রিয়াকশনটা করা যায় না, অক্সিজেন সেই রিয়াকশনটাকে কিন্তু ইনহিবিট করে, অক্সিজেন রিয়াকশনটাকে আটকায়। তো সেটাকে আমাকে হাই ভ্যাকুয়াম করতে হয়, মানে সেখানে ভ্যাকুয়ামটা, এয়ারটা সরিয়ে ফেলতে হয়। তো সেটা করার জন্য আমরা অ্যাডজর্পশন ফেনোমেননটা ইউজ করি। কিভাবে করা হয় সেটা আমি তোকে দেখাচ্ছি। তুই দেখ যে এখানে একটা কনিক্যাল ফ্লাস্ক আছে, এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে বেশ কিছু এয়ার রয়েছে। এবারে আমরা তার একটা প্রান্ত আটকে দিলাম, এর মধ্যে এয়ার আছে, একটা প্রান্ত আটকানো রয়েছে। এবার অন্য প্রান্তে চারকোল রাখা রয়েছে। আস্তে আস্তে এয়ারটা চারকোল টেনে নেবে, অ্যাক্টিভেটেড চারকোল, ও টানতে থাকবে, এবং টানতে টানতে এক সময় দেখা যাবে যে ওখান থেকে এয়ারটা কিন্তু চারকোল পুরোপুরি টেনে নেবে, চারকোলটা পুরোপুরি কিন্তু ওই এয়ারটা টেনে নেবে। তো নর্মালি এয়ার ফ্রি করা কোনো কনিক্যাল ফ্লাস্কের মধ্যে সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ এয়ার কোথাও না কোথাও দিয়ে ঢুকে যাবে। কিন্তু এই এয়ারকে আমরা আস্তে আস্তে ফ্রি করতে পারি ওর সাথে চারকোলকে অ্যাটাচ করে দিয়ে, এবং চারকোল অ্যাটাচ করে দেওয়া মানে ওখান থেকে আস্তে আস্তে এয়ারটা কিন্তু চলে যাবে, বেরিয়ে চলে যাবে। তো এর কথা বললাম, একটা প্রোডাকশন অফ হাই ভ্যাকুয়াম। নেক্সট, গ্যাস মাস্ক। গ্যাস মাস্ক কি না, এগুলো মাইন্সে ইউজ হয়, বা মাটির তলায় যখন অনেকে কাজ করে তখন সেখানে অনেক পয়জনাস গ্যাস বেরোয়, বা ম্যানহোল ফ্যানহোল তুলে পরিষ্কার করে, সেখানেও কিন্তু অনেক পয়জনাস গ্যাস বেরোয় যেগুলো কিনা রেসপিরেটরি ব্লক করে, মানুষ মারা যায়। তো সেক্ষেত্রে গ্যাস মাস্ক ইউজ করলে কি হয় না, ওর মধ্যে কিছু অ্যাক্টিভেটেড চারকোল থাকে যে কিনা পয়জনাস গ্যাসগুলোকে অ্যাবজর্ব করে নেয়। পয়জনাস গ্যাসগুলোকে অ্যাবজর্ব করে নেওয়ার পরে ওখান থেকে কিন্তু ফ্রেশ এয়ারটা কিন্তু ওর মধ্যে দিয়ে চলে যায়, কিন্তু পয়জনাস পার্টগুলো কিন্তু ওখানে আটকে যায়। এখানে গ্যাস মাস্কের মধ্যে এরকম একটা 3 লেয়ার একটা পার্ট থাকে, মাস্ক টাইপের। তো সেখানে কিন্তু ওই গ্রিন কালারের যে গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে ওগুলো কিন্তু ফ্রেশ অক্সিজেন ডাস্ট ফিল্টার থাকে, চারকোল ডাস্ট ফিল্টার। পলিউটেড এয়ার এদিক দিয়ে ঢুকছে, তো পলিউটেড এয়ার ঢুকছে মানে পলিউটেড এয়ার কিন্তু সেখান থেকে এই পলিউটেড এয়ার ঢুকছে, এদিক দিয়ে ঢুকছে, এই জায়গাটা পলিউটেড এয়ারগুলো আটকাচ্ছে, এবং এখান দিয়ে ফ্রেশ এয়ার ওর মুখে ঢুকছে। এইভাবে আটকানো থাকে গ্যাস মাস্কগুলো, এবং গ্যাস মাস্কগুলো খুবই ইউজফুল, খুবই দরকার, ইম্পর্টেন্ট জিনিস। ফ্রেশ এয়ার কিন্তু এভাবে ওদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো এটা একটা আমি তোকে বললাম যে গ্যাস মাস্ক কিভাবে কাজ করে। আরো একটা ইম্পর্টেন্ট ইউজফুলনেস রয়েছে, সেটা হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল। হিউমিডিটি কন্ট্রোল মানে
না এমন কিছু কিছু আহ, এমন কিছু কিছু আহ, জায়গা যেরকম হসপিটালে বেশি হয়, হসপিটাল বা কোনো রিসার্চ সেন্টার, এসব জায়গায় খুবই দামি দামি কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। এই যে দামি দামি ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো ময়েশ্চার যদি থাকে তার প্রেজেন্সে কিন্তু এর বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যায় ওখানে। ইভেন কম্পিউটারে প্রচুর যদি ময়েশ্চার থাকে, প্রিন্টারের হেড ফেড এগুলো নষ্ট হয়ে যায়। দামি জিনিসপত্রগুলোকে রাখার জন্যে হিউমিডিটি কন্ট্রোল করতে হয়। তো হিউমিডিটি কন্ট্রোল এটা একটা অ্যাবজর্পশন ফেনোমেনন। হিউমিডিটি কন্ট্রোল অবশ্যই একটা অ্যাবজর্পশন ফেনোমেনন। ঘরের মধ্যে, রুমের মধ্যে হিউমিডিটি কমানোর জন্য রুমের মধ্যে চারকোল বা সিলিকা জেল বা অ্যালুমিনিয়াম জেল এগুলো রেখে দিতে হয়। ঘরের মধ্যে যে সমস্ত ময়েশ্চার আছে, এই ময়েশ্চারগুলো আস্তে আস্তে এই সিলিকা জেল বা এরা টেনে নেবে। এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে খুবই হয় যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে গিটার ফিটার এরকম ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, এগুলো কিন্তু স্ট্রিংগুলো একটা বিশেষ টাইপের সাউন্ড দিতে থাকে। সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটা গরমকালে, শীতকালে, বর্ষাকালে এই সাউন্ডটা চেঞ্জ হতে থাকে। তো হিউমিডিটি কন্ট্রোল করলে, ময়েশ্চার কন্টেন্ট ঠিক করলে এই সাউন্ডটা কিন্তু ঠিকঠাক থাকবে। এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিছু ব্যাপার। এরপরে ক্লারিফিকেশন অফ সুগার, এ নিয়ে আমি আগেও বলেছিলাম যে সুগার, যে আখের রস ইত্যাদি থেকে যে সুগার তৈরি করা হয়, সেই সুগার সেটা ইমপিওর, তার মধ্যে একটা ইয়েলোইশ কালার থেকে যায়। তো এই ইয়েলো কালারের যে সুগার সলিউশন, সেটা কিন্তু আমরা চারকোলের মধ্যে, অ্যানিম্যাল চারকোলের মধ্যে ঢেলে দেবো। এবং ঢেলে দিলে ওখান থেকে কিন্তু চারকোল কি করবে না, ওই সুগারের পার্টকে অ্যাবজর্ব করে নেবে এবং ক্লিয়ার সুগার সলিউশন হয়ে যাবে। ওখান থেকে ক্লিয়ার সুগার সলিউশন হবে এবং এই ক্লিয়ার সুগার সলিউশনটা আমরা সেখান থেকে যে সুগারটা ক্রিস্টালাইজ করে পাবো, দ্যাট সুগার একদম ফ্রেশ, ক্লিয়ার, সাদা টাইপের হয়ে যাবে। তো এটাও একটা আমাদের গুরুত্বপূর্ণ ফেনোমেনন অ্যাপ্লিকেশন। এগুলো অ্যাপ্লিকেশন। ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস। ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিসটা কি না, অনেক সময়তেই দেখা যায় যে আমাদের কাছে বেশ কিছু জিনিস আছে, তার মধ্যে অনেক রকমের জিনিস মিশে রয়েছে। তো আমরা একটা সলভেন্টের মধ্যে ওটা পাঠিয়ে দিলে বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকমের পার্ট অ্যাবজর্ব হবে। বাইরে থেকে একটা সলভেন্ট দেওয়া হচ্ছে, এই সলভেন্টে দেখা যাচ্ছে সব থেকে বেশি অ্যাবজর্ব হচ্ছে যেটা, সেটা আগে বেরিয়ে চলে যাবে। ইয়েলো কালারেরটা বেরিয়ে চলে গেল একটা জিনিস। তারপরে আরো একটা কন্টেনার নিলাম, ব্লু কালারেরটা বেরিয়ে চলে গেল। তারপরে আরো একটা কন্টেনার নিলাম। এরকম ধরনের ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস মানে অনেক রকমের, অ্যাকচুয়ালি ড্রাগ ইন্ডাস্ট্রিতে এটা কাজে লাগে। ড্রাগ অ্যানালিসিস করতে কাজে লাগে। একটা ওষুধ, তার মধ্যে অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট আছে, কিন্তু সবাই সমান অ্যাবজর্পশন হয় না। অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট আছে, সেই ইনগ্রেডিয়েন্টগুলোকে সেপারেট করার জন্য কিন্তু ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস ইউজ করা হয়, হুইচ ইজ নাথিং বাট অ্যাবজর্পশন, যেটা কিনা একটা অ্যাবজর্পশন ফেনোমেনন। তো ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিসের কথা আমি তোকে বললাম যে ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিসও করা যেতে পারে, যেটা কিনা অ্যাবজর্পশন ফেনোমেনন। এবারে হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস প্রসেসটাই কিন্তু অ্যাকচুয়ালি এই একটা অ্যাবজর্পশন ফেনোমেনন। কারণ ক্যাটালিস্টের উপরে মলিকিউল এসে অ্যাবজর্ব হয় এবং তারপরে সেটা অ্যাক্টিভেটেড মলিকিউল তৈরি করে। আমরা এখানে ক্যাটালিস্টের কাজকর্ম করব, আমাদের সিলেবাসের মধ্যেই আছে, সেখানে আরো ডিটেলে আমি তোকে বলবো। কিন্তু আপাতত আমি এই কথাই বলছি যে হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস এটা কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাবজর্পশন ফেনোমেনন। অ্যাবজর্পশন হয় বলেই এই ক্যাটালাইসিস ফেনোমেননটা দেখা যায়। তো we observe this catalytic phenomena due to this absorption process. অ্যাবজর্পশন প্রসেসের জন্যই কিন্তু আমরা এটা দেখতে পাই।
এরকম একটা রিঅ্যাক্ট্যান্ট ইথিলিনের উপরে হাইড্রোজেন অ্যাডজর্ব হচ্ছে, তবেই কিন্তু ইথেন বলে মলিকিউলটা তৈরি হচ্ছে। ইথিলিন এরকম ভাবে আস্তে করে ওর উপরে অ্যাডজর্ব হলো এবং এখানে ইথেন তৈরি হয়ে গেল। তো এটা একটা ক্যাটালাইটিক প্রপার্টি এবং ক্যাটালিস্টের উপরেই কিন্তু বিষয়টা ডিপেন্ড করে। সব থেকে গুঁড়ো গুঁড়ো টাইপের হলে বেশি এফিসিয়েন্ট হবে, এই কথা আমি আগেও বলেছি। আচ্ছা, কিছু কিছু টাইট্রেশন করা হয়, ইন্ডিকেটর অনেক রকমের হয়, কিন্তু একটা বিশেষ টাইপের ইন্ডিকেটর আছে, তাকে বলে অ্যাডজর্পশন ইন্ডিকেটর। সেই অ্যাডজর্পশন ইন্ডিকেটর দিয়েও কিন্তু টাইট্রেশন করা হয়। একটু প্রসেসগুলোর নামগুলো মনে রাখবেন। অ্যাডজর্পশন ইন্ডিকেটর দিয়েও কিন্তু আমরা টাইট্রেশন করতে পারি, এবং অ্যাডজর্পশন ইন্ডিকেটর দিয়ে আমরা যে টাইট্রেশন করি সেখানে একটা পার্টিকুলার প্রেসিপিটেশন টাইট্রেশন, যেগুলো প্রেসিপিটেট করে সেগুলো কালার চেঞ্জ করে দেয়। এই ইন্ডিকেটরগুলো অ্যাডজর্পশন ইন্ডিকেটর, এবং কালার চেঞ্জ করে নিয়ার দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট অফ এ টাইট্রেশন। টাইট্রেশনের ইকুইভ্যালেন্স পয়েন্ট বা এন্ড পয়েন্টের কাছাকাছি এসে কিন্তু সে তার কালার চেঞ্জ করে। এখানে দেখতে পাচ্ছি কেপিআর এবং ইওসিন ইন্ডিকেটর নেওয়া হয়েছে, সিলভার নাইট্রেট দেওয়া হচ্ছে, পটাশিয়াম ব্রোমাইড তৈরি হচ্ছে। পটাশিয়াম ব্রোমাইড তৈরি হতে 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 যখন এন্ড পয়েন্ট চলে আসবে, তখন কিন্তু আমরা এই রকম ধরনের ইন্ডিকেটর ইউজ করি। ফ্লুরেসিং এরকম ধরনের ইন্ডিকেটর ইউজ করা হয়, তো সেই ইন্ডিকেটর কালার চেঞ্জ করে দেয়, এন্ড পয়েন্টে কালার চেঞ্জ করে দেয়। এই নিয়ে আমরা পরে ডিটেলে বলব। সেপারেশন অফ ইনার্ট গ্যাসেস। ইনার্ট গ্যাস তাদের প্রপার্টি একই টাইপের, তাদেরকে সেপারেট করা কিন্তু ডিফিকাল্ট, কিন্তু অ্যাডজর্পশন ফেনোমেনা ইউজ করে তাদেরকে খুব সহজেই সেপারেট করতে পারো, কারণ সব গ্যাস সমানভাবে অ্যাডজর্পশন হয় না। এই গ্যাসগুলোর মিক্সচারগুলোকে নিয়ে কোকোনাট চারকোলের মধ্যে দিয়ে পাঠিয়ে কোনো কোনো গ্যাস এটা অ্যাডজর্ব হয়, বাকি গ্যাসগুলো বেরিয়ে যায় এবং ইনার্ট গ্যাস অ্যাডজর্ব হয়ে যায়। অ্যাডজর্ব হয়ে যাওয়ার পরে বাকি গ্যাস বেরিয়ে চলে যায় এবং ইনার্ট গ্যাস মিক্সচারকে এরকম করে আলাদা করা যেতে পারে। আমি অনেক রকমের বললাম। এটা আমাদের মেটালার্জিতে আছে ফ্লোটেশন প্রসেস, যে কি করে মেটালার্জিতে ফোমিং করে একটা ওরকে কালেক্ট করা হয়, এটাও কিন্তু অ্যাডজর্পশন প্রসেস। যে এখানে অনেক কিছু কাদা মাটি বালি উল্টোপাল্টা জিনিস রয়েছে, কিন্তু জাস্ট এরকম একটা অ্যাজিটেটার, মানে এটা ঘুরছে, এটা দিয়ে কিন্তু আমরা ফোমের মধ্যে দিয়ে ওই ওরগুলোকে আটকে নেয়। ফোমের গায়েতে ওরগুলো আটকে যায়, এরকম দেখছি সেরকম আটকে গিয়ে সোজা উপরে চলে যায়, আর বাকি নিচের গ্যাং যেগুলো সেগুলো নিচে পড়ে যায়, লোয়ার পোর্শনে কিন্তু নিচে পড়ে যায়। এটাকে বলে ফ্লোটেশন প্রসেস। সেটাও কিন্তু অ্যাডজর্পশন ফেনোমেনা কিন্তু এখানে ইউজ করা হয়। সবশেষে আমরা যেগুলো বললাম তার মধ্যে এই সমস্ত অ্যাডজর্পশনটা পুরোটাই আমি বললাম, অ্যাডজর্পশনে যা যা আছে সবকিছুই আমি বললাম। এরপরে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে, এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি অনেক বড় চ্যাপ্টার, অ্যাডজর্পশন একটা চ্যাপ্টার, সেটা সারফেস কেমিস্ট্রি নামে এর মধ্যে দেওয়া হয়েছে। কোলয়েড একটা আলাদা করে চ্যাপ্টার, কোলয়েডটা এখানে তার মধ্যে রয়েছে। ক্যাটালাইসিস বলে একটা চ্যাপ্টার, সেটাও এর মধ্যে দেওয়া রয়েছে। তিনটে চ্যাপ্টারকে একসাথে জুড়ে সারফেস কেমিস্ট্রি বলে করে দেওয়া হচ্ছে। তার মধ্যে আমরা অ্যাডজর্পশন পার্টটা আজকে কমপ্লিট করলাম। পরের দিনকার আমরা কোলয়েডাল সলিউশন পার্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো এই পর্যন্ত আজকে থাকলো। পরের দিনকার এরপর থেকে আবার শুরু করবো কোলয়েড থেকে। ওকে, থ্যাংক ইউ।